বেঙ্গলি স্টোরি স্টেশন, আপনার অবসর সময়ের গল্পের সাথী। কিছু ভয়, কিছু রহস্য, কিছু নিছক মজা। আমরা আছি আপনাদের সাথে সর্বক্ষণ। একটি অদ্ভুত প্রস্তাব, আমাকে বিয়ে করবেন? কিন্তু এই প্রশ্নের আড়ালে লুকিয়ে আছে কোন রহস্য? কোন অন্ধকার সত্যের খোঁজে নামবেন শবর দাশগুপ্ত? বেঙ্গলি স্টোরি স্টেশনের আজকের আয়োজনে শুনুন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের শবর দাশগুপ্ত সিরিজের রুদ্ধশ্বাস রহস্য গল্প আমাকে বিয়ে করবেন। বেঙ্গলি স্টোরি স্টেশন, ইয়োর স্টোরি পার্টনার। চুজ লাইফ, নট স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং। তাহলে শুরু করা যাক। যে জায়গায় বসে থাকার কথা ঠিক সেই জায়গাতেই লোকটা বসে আছে। রাত 9টা বাজতে 3 মিনিট বাকি। কলকাতায় আজ প্রচণ্ড ঠান্ডা এবং কুয়াশা। ফোনে লোকটা বলছিল তার বয়স 80-র কাছাকাছি। এই বয়সের একটা লোক ঠিক কেন এবং কোন আহ্লাদে এই সময়ে লেকের ধারে অ্যাপয়েন্টমেন্ট করে তা বুঝে ওঠা দুষ্কর। লোকটির চরিত্র বুঝে ওঠা সত্যিই কঠিন কাজ। লোকটা জুবুথুবু হয়ে বেঞ্চের এক কোণায় বসে আছে। মাথায় বাদুড়ে টুপি, গলায় মাফলার, গায়ে মোটা জ্যাকেট। নমস্কার, আপনি কি যুগল কিশোর শ্রীবাস্তব? লোকটা নড়ে উঠল মাত্র, তারপর শান্ত অনুচ্চ গলায় বলল, আগে হ্যাঁ হ্যাঁ দাশগুপ্ত সাহেব, আপনি যে শেষ পর্যন্ত এসেছেন সেই জন্য আমার প্রণাম। আমি খুব বেশি কথা বলবো না, আপনি একটু বসুন। শবর লোকটার পাশেই বসল। বসাটা খুব আরামের হলো না। বেঞ্চটা তখন কুয়াশায় ভেজা, যথেষ্ট ঠান্ডা। সে খুব আরামপ্রিয় নয় বটে, কিন্তু অকারণে কষ্ট করতেও সে রাজি নয়। যুগল কিশোরবাবু, আপনি এই ঠান্ডায় এত রাতে এখানে আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন কেন? আপনার তো বয়সও হয়েছে। আমি লেক গার্ডেন্সেই থাকি, এই কাছেই। আর কলকাতা শহরে আমার একটু গোলমাল হয়ে যায়। কেউ গাইড না করলে কোথাও যেতে ভয় পায়। আপনাকে কষ্ট দিলাম দাশগুপ্ত সাহেব, আপনি মাফ করে দেবেন। ঠিক আছে, এবার আপনার কথা শোনা যাক। আমি তো আপনাকে ফোনে বলেছিলাম আমি আপনার কাছেই স্যারেন্ডার করতে চাই। থানায় গেলে অনেক হ্যারাসমেন্ট হয়, আপনি বিশ্বাস করুন। আপনি ফোনে আমাকে বলেছিলেন যে আপনি আপনার জামাই হাবুল ঘোষকে খুন করেছেন, কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি আমাদের পুলিশ রেকর্ডে ওরকম নামের কোনো হোমিসাইডের খবর নেই। তাহলে কিসের বেসিসে আপনাকে অ্যারেস্ট করা হবে? লাশ পাওয়া যায়নি আমি জানি, কিন্তু খুনটা সত্যি আমি করেছি। খুনের কারণ? আমার মেয়ে সুলোচনা, তার উপর অত্যাচার করে হাবুল তাকে মেরে ফেলেছি, আপনি বিশ্বাস করুন। বেশ, কিন্তু তারও তো কোনো রেকর্ড নেই, কোনো কেস লঞ্চড হয়নি। মিসিং কেস লজড হয়েছিল। তাহলে হোমিসাইডের কথা বলছেন কেন? সুলোচনা যে খুনই হয়েছে তা কি করে বুঝলেন? খুন হয়েছে কারণ খুনের ঠিক আগেই সুলোচনা আমাকে ফোন করে বলেছিল, বাবা হাবুল আমাকে মেরে ফেলতে আসছে, তুমি কিছু করো বাবা, তুমি কিছু করো। ফোনটা কেটে দেওয়ার সময় পাইনি। আমি গুলির আওয়াজ আর সুলোচনার মৃত্যুকালীন চিৎকার আমি স্পষ্ট শুনতে পেয়েছিলাম, আপনি বিশ্বাস করুন। তারিখ, সময়, স্থান এসব মনে আছে? আমার মেমারি খুব ভালো নয়, ডিমেনশিয়া আছে। আমার স্ত্রী একটা কাগজে ইনফরমেশনগুলো লিখে আমার জ্যাকেটের পকেটে ভরে দিয়েছিলেন, কিন্তু সেটা খুঁজে পাচ্ছি না এখন।
ঠিক আছে, যতদূর মনে আছে তাই বলুন। গত জুলাই মাসের এই প্রথম দিককার এক রবিবার রাত 11টার সময়। আপনি পুলিশের কাছে খবর দিয়েছিলেন? হ্যাঁ, আমি থানায় ব্যাপারটা জানাই, তা কিন্তু ফোনে। তার 2 ঘন্টা পরে আমাকে জানায় যে অকুস্থলে ওরকম কোনো ঘটনাই ঘটেনি। আপনি আমার কথা বিশ্বাস করছেন তো? আচ্ছা, করছি, বলুন। হ্যাঁ, আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। সুলোচনা আমার শুধু মেয়েই তো নয়, আমার শ্বাসবায়ু, আমার বুকের ধূপ পুকানি, আমার চোখের জ্যোতি, সবই ওই সুলু। ওকে ছাড়া আমার আর কিছুই নেই। আমার স্ত্রীর অবস্থা ওই একই। বিশ্বাস করুন, আমরা দুজনেই যেন প্রেত শরীর নিয়ে বেঁচে আছি। আপনি কি সত্যিকারের ঘটনাটা হাবুলের কাছ থেকে জানার চেষ্টা করেননি? করেছিলাম। বহুবার ফোন করার পর 3 দিন বাদে তার হ্যালো শুনতে পেলাম। সব শুনে যেন আকাশ থেকে পড়ল। বলল গত 7 দিন দেরাদুনে রয়েছে, তবে রোজই তার সুলুর সঙ্গে কথা হয় এবং সুলু বহাল তবিয়তে কলকাতায় আছে। অথচ আমরা সুলুর নম্বর ডায়াল করে সুইচ অফ পেয়ে যাচ্ছি। আপনি কি আপনার মেয়ে জামাইয়ের বাড়ি চিনতেন না? কেন চিনব না? ইস্ট ক্যালকাটা টাউনশিপে ওদের ফ্ল্যাট। বহুবার হানা দিয়েছি, গিয়ে দেখি তালা বন্ধ। আশেপাশের কেউই কিছু বলতে পারেনি। তখনই মিসিং ডায়েরিটা আমি করেছিলাম। পুলিশ সুলুর কোনো পাত্তা লাগাতে পারেনি। আপনার মেয়ে তার বরের সঙ্গে দেরাদুনে যায়নি, ঠিক জানেন? জানি তো। প্রথম কথা, দেরাদুনে গেলেও আমাদের কাছে সেটা লুকোবে কেন বলুন? আর ফোনই বা ধরবে না কেন? আর যদি দেরাদুনে যায় তাহলে আমাদের না জানিয়ে কি যেতে পারে? কেন নয়? বিবাহিতা মেয়েরা তো সব ব্যাপার মা বাবাকে জানায় না। যদি গিয়েও থাকে তাহলে দেরাদুনেই ওকে খুন করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এবার বলুন আপনি আপনার জামাইকে কবে এবং কিভাবে খুন করেছেন? আমার একটু ঠান্ডার ধাত আছে। এই বয়সে ইমিউনিটি কমেই যায়। হাবুল ছেলে ভালো নয়, তবে টল অ্যান্ড হ্যান্ডসাম, আ গুড টকার, আ ভেরি অ্যাকমপ্লিশড পার্টি অ্যানিম্যাল। আর হ্যাঁ, গানের গলাও বেশ ভালো। বুঝলেন, আমি অ্যাগ্রেসিভ টাইপের মানুষ নই, বরং ভীতু, মিনমিনে। আর এখন তো বুড়ো আর অথর্ব। তবে বুকের আগুন নেভাতে আমাকে তো একটু কিছু করতেই হতো। তাই আমি একটু কষ্ট করে পিস্তল জোগাড় করলাম চোরাবাজার থেকে। তার মানে লাইসেন্স নেই, তাই তো? আগে না, বন্দুক পিস্তল আমি চোখেই দেখিনি এর আগে। যে লোকটার কাছ থেকে কিনেছিলাম, বুঝলেন, তাকেই বলেছিলাম গুলি টুলি ভরে একদম রেডি করে দাও বাবা, আমি শুধু তাক করে ট্রিগার দাবাতে পারবো, তার বেশি কিছু পেরে উঠব না। তা সেই লোকটাই মায়া করে সব ঠিকঠাক করে রেডি করে দিয়েছিল। তখন বলেছিল, বুঝলেন দাদু, মশা মাছি পিঁপড়ের সঙ্গে মানুষের কিছু তফাৎ নেই, সবাই ভালনারেবল। কাজ শেষ করে খুব নার্ভাস লাগলে 1 পেগ ব্রান্ডি মেরে দেবেন, দেখবেন পেটের কাঁপুনি একদম কমে গেছে। তারপর বলুন। হ্যাঁ, তারপরে আমি হাবুলের ক্লাবের বাইরে একটা ফুটপাতের চায়ের দোকানে আমি অনেকক্ষণ বসেছিলাম। ও ক্লাব থেকে বেরোতেই আমি ওর পিছনে গলির মধ্যে ঢুকে যখন ও ঠিক গাড়ির দরজা খুলে ঢুকছিল, তখন আমি ওর খুব কাছে গিয়ে গুলিটা করি। কোথায়? কোথায় যে লেগেছিল তা আমি বলতে পারবো না, তবে গুলি লাগতেই ও পড়ে গেল। আমি তারপর ওর মাথায় গুলি চালাই। বিশ্বাস হচ্ছে তো দাশগুপ্ত সাহেব? পিস্তলটা কি এখনো রেখে দিয়েছেন? আমি ওটা স্যারেন্ডার করব বলে সঙ্গে করেই নিয়ে এসেছি।
এই যে বলেই একটু কাত হয়ে জ্যাকেটের পকেট থেকে একটা পিস্তল বার করে শবরের হাতে দিল যুগল কিশোর। শবর একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগে পিস্তলটা নিয়ে পাশে রেখে দিয়ে বলল, মোট দুবার গুলি করেছিলেন বললেন তো? হ্যাঁ, দুবার। কিন্তু পিস্তলটা তো দেশি ওয়ান শটার, দুবার গুলি কিভাবে করলেন? তাই তো। ওই তো, ডিমেনশিয়ার জন্য এরকমই হয় আসলে। হ্যাঁ, আমি একবারই গুলি করেছি, তবে মাথায়। আপনি বিশ্বাস করছেন তো? আরে বিশ্বাস করব না কেন, বলুন। হাবুলে লাশ পাওয়া যাওয়ারই কথা, কিন্তু কেন যে পাওয়া গেল না আপনি বলুন তো। আপনি এবার বাড়ি যান, রাত বাড়ছে আর ঠান্ডাও বাড়ছে। আমাকে আপনি কখন অ্যারেস্ট করবেন স্যার? একটু অপেক্ষা করতে হবে। তো তার মানে আপনি কিন্তু আমাকে ঠিক বিশ্বাস করতে পারছেন না, তাই না দাশগুপ্ত সাহেব? বিশ্বাস না করার কোনো কারণ নেই, কিন্তু কাউকে শুধু বিশ্বাসের ওপর গ্রেপ্তার করলে আমার চাকরিটাও চলে যেতে পারে যুগল কিশোর বাবু। তখন আমি কি হাওয়া খেয়ে বেঁচে থাকবো? আগে আপনার বিরুদ্ধে একটা চার্জ তো খাড়া করতে হবে। আরে বাবা, পিস্তলে তো আমার আঙুলে নিশানা আছে, তাতে হবে না? আর আমার কনফেশন? হ্যাঁ, এগুলো খুব দরকারি এভিডেন্স, কিন্তু এভিডেন্সটা কিসের? টাইমটা কোথায়? আপনি বাড়ি যান, ঠিক সময় মতো আপনাকে গ্রেপ্তার করা হবে। আপনি কিন্তু ব্যাপারটা সিরিয়াসলি নেবেন দাশগুপ্ত সাহেব। আরে হ্যাঁ, ভালো কথা। আপনি তো বোধহয় ইউপি, বিহার বা মধ্যপ্রদেশের লোক। এত ঝরঝরে বাংলা শিখলেন কোথায় বলুন তো? আমার স্ত্রী বাঙালি, বুঝলেন, আর আমাকে ব্যবসার কাজেই কলকাতায় প্রায়ই আসতে হয়। সেই জন্যেই লেক গার্ডেন্সে ফ্ল্যাট কিনে রেখেছি। হ্যাঁ, বাংলা তাই ভালোই একটু জানি। আচ্ছা, বুঝলাম। আপনি একটা কনফেশন লেটার আমাকে দেবেন বলেছিলেন, সেটা কি সঙ্গে করে এনেছেন? এই দেখুন, আর একটু হলেই আবার একটা ভুল হয়ে যাচ্ছিল। জ্যাকেটের বুক পকেট থেকে একটা সাদা লম্বাটে খাম বার করে শবরের হাতে দিল যুগল কিশোর। এই যে এতে সব লেখা আছে। আমার কথাগুলো কি আপনি রেকর্ড করে নিয়েছেন তো? হঠাৎ এটা কেন মনে হলো আপনার? যদি রেকর্ড করে নিয়ে থাকেন তাহলে বুঝবো যে আপনি আমার কথাকে গুরুত্ব দিয়েছেন। আপনি যদি খুশি হন তো বলি, হ্যাঁ, আপনার কথা রেকর্ড করা হয়েছে। বাঁচালেন। আমার কেবল মনে হচ্ছিল আপনি আমাকে বিশ্বাস করছেন না বলেই ইম্পর্টেন্স দিচ্ছেন না। আমি সবাইকেই গুরুত্ব দিই, সব কিছুকেই গুরুত্ব দিই। এবার নিশ্চিন্তে বাড়ি যান। আচ্ছা, আপনি আমার প্রণাম নেবেন। পরদিন সকালে অফিসে এসেই শবর খবর পেল ডিসি সাহেব একটু দেখা করতে চান। শুনে সে ভ্রু কোঁচকাল। নতুন ডিসি একজন চঞ্চলমতি, স্মার্ট লুকিং নতুন আইপিএস অফিসার, দোলাগুপ্ত। নিজের পদমর্যাদা সম্পর্কে একটু বেশি সচেতন এবং ডাকাবুকোও বটে, যাকে বলে হাইপার অ্যাক্টিভ। ম্যাডাম, কি কিছু বলবেন? ইংলিশ মিডিয়ামের এই মেয়েটি ইংরেজি ছাড়া কথাই বলে না, তাই জন্য শবর ওর সঙ্গে ইচ্ছে করেই সম্পূর্ণ বাংলায় কথা বলে। এই বাংলা বলার মধ্যে যে নিহিত মেসেজটি থাকে তা হয়তো একদিন এই অফিসার বুঝলেও বুঝতে পারে। দোলা দেখতে বেশ ছিপছিপে টোন্ড শরীর, ফিট এবং মুখখানা চমৎকার, যদিও দাঁত একটু উঁচু। আজকাল অবশ্য উঁচু দাঁতের কিছু কদর রয়েছে। ডিসি ম্যাডাম কি একটা ফাইল খুলে মাথা নিচু করে দেখছিল। এক ঝলক দৃষ্টিক্ষেপ করে সে বলল, প্লিজ বি সিটেড। শবর বসল। সে ভালোই জানে ম্যাডামের কোনো কাজের কথা নেই, তবু সাবঅর্ডিনেটদের মাঝে মাঝে ডেকে পাঠিয়ে নিজের অস্তিত্ব জানান দেওয়াটা দরকার। চাকরির প্রথম কয়েক বছর এই হাইপটা থাকে, তারপর হরেক রকম রগরানি খেয়ে ধাতস্থ হয়ে যায়। তিনি সচরাচর হাসেন না,
কপালে সবসময় একটা বিরক্তিসূচক কুঞ্চন। Mr. Dashgupta, do you love to live dangerously? মানে কি ম্যাডাম? আমি ঠিক বুঝলাম না। Last evening you went on a blind date without precautions. Am I right? সবর আরও ভরকে গেল। হ্যাঁ, কাল সে যুগল কিশোর শ্রীবাস্তবের সঙ্গে দেখা করতে গিয়েছিল বটে, কিন্তু ম্যাডামের তো তা জানার কথা নয়। একটা অচেনা ফোন কল যাচাই না করেই একা কোনো অ্যাপোতে চলে যাওয়াটা তার জীবনে নতুন কিছুই নয়। অনেকবার হয়েছে এরকম, এবং কয়েকবার বিপদও ঘটেছে বটে, কিন্তু কিন্তু সেসব তো তার কাছে জল ভাত। তাহলে কথা উঠছে কেন? সবর ঠান্ডা গলাতেই বলল, হ্যাঁ ম্যাডাম, এরকম একটা ঘটনা ঘটেছিল ঠিকই। আসলে একজন মানুষ কনফেস করতে চেয়েছিল, কিন্তু এরকম সিচুয়েশন তো আমাদের প্রায়ই হ্যান্ডেল করতে হয়। Next time, please share your schedules with me. Now you may leave. সবরের হাসি পাচ্ছিল। মেয়েটার খুব বার বেড়েছে। সব কিছুই তোমাকে জানিয়ে করতে হবে নাকি বাপু? বড্ড ওপরওয়ালা হয়ে পড়ছো, হ্যাঁ? মাথা কিনে নিয়ে বসে আছো দেখছি। বেলা দুটোই একটা অঘোষিত কফি ব্রেক আছে। সেই সময়ে সব শুনে গুহ বলল, আরে মশাই, ক্রিমিনোলজি ঘেঁটে ঘেঁটে আপনার সুকুমার বুদ্ধিটা একেবারে লোপ পেয়েছে। আপনি ব্যাপারটা বোঝেননি। আচ্ছা, তা বুঝিয়ে দিন তাহলে। ওই মেয়ে যে আপনার প্রেমে পড়েছে এটা তো অফিসের সবাই জানে, শুধু আপনি ছাড়া। খবরটা কোথায় বেরিয়েছে? আনন্দবাজারে নাকি মশাই? না না, অতটা চাউর হয়নি বটে, তবে কানাঘোষও শোনা যাচ্ছিল। কিন্তু নইলে রোজ এই নানা ছুতোয় এত লোক থাকতে শুধু আপনাকেই ডেকে পাঠায় কেন বলুন তো? কাজের কথা কিছু থাকে না, তবু একবার চোখের দেখা না দেখলে নয় কি না। আপনার তো 30 পেরোলো, এবার ছুলে পড়ুন মশাই। আইপিএস বউ কটা মানুষের ভাগ্যে জোটে বলুন তো? তার উপর বদ্যি, এরকম খাপে খাপ কেদারের বাপ জন্মে দেখিনি আমি। মুখে হাসি নিয়ে বসে থাকলেও ভিতরে ভিতরে সবর একটু চিন্তিত। সে তো আর গারল নয়। দোলাগুপ্ত যে তার উপর একটু বেশি মনোযোগী সেটা সে অনেক আগেই আঁচ করে নিয়েছে, কিন্তু সে তার ডিফেন্স তেমনভাবে সাজিয়ে উঠতে পারেনি। গুলিগোলা, ছোঁড়াছুড়ি বা আনআর্মড কনব্যাট হলে তার অসুবিধা নেই, কিন্তু হৃদয়গত আক্রমণ ঠেকানোর কৌশল পুলিশ ট্রেনিং কোর্সে নেই তো। কোনো ফিজিক্যাল ট্রেনিং সিলেবাসেই নেই। তাই সে সামান্য একটু চিন্তায় পড়ল। তবে ভরসাই যে কারেন্ট এডিশন লাভ অ্যাফেয়ার্সগুলোর অ্যাডিশিপ তেমন জোরালো নয়, একটু প্রেশারেই জোর খুলে যায়। আগেকার দিনে রাধা কৃষ্ণ বা রোমিও জুলিয়েট, লায়লা মজনু বা স্যামসন ডালাইলার আমল হলে মুশকিল হতো। কি আঠা মায়েরি, মরণ কামড়েও কেউ কাউকে ছাড়ে না। সেই সব আঠার প্রোডাকশন বন্ধ হয়ে যাওয়ায় মানুষ হাঁপ ছেড়ে বেঁচেছে এখন। সম্পর্ক এখন ভারী খোলামেলা, আসা যাওয়া দুদিকেই খোলা রবে দ্বার। কিন্তু কথা হলো, ঘটনাটা ডিসি ম্যাডামকে জানালো কে? সন্ধ্যের মুখে অফিস থেকে বেরিয়ে ক্লাবে গিয়ে একটু টেবিল টেনিস খেলার ইচ্ছা ছিল তার, কিন্তু হলো না। বৃষ্টি, আর শীতের বৃষ্টি খুবই খতরনাক জিনিস। তার গাড়ি নেই, মোটর বাইক আছে। জোরালো ঠান্ডা না পড়লে মোটর বাইকেই বেরিয়ে পড়ত। কনস্টেবল ফটিক তাদের ঘরে ডিউটি দেয়। সবর দেখছিল ফটিক বারবার উঁকি মেরে যাচ্ছে। হঠাৎ মাথায় একটা সত্যের উদ্ভাস ঘটল। গত বছর ফটিকের ছেলেকে ক্যালকাটা বয়েজ স্কুলে ভর্তির ব্যবস্থা করে দিয়েছিল সে। কিছুদিন আগে ওর মায়ের ক্যান্সার হওয়ায় অফিস থেকে বেশ কিছু চাঁদাও তুলে দিয়েছিল সবর। ফটিক তাকে সেজন্য যথেষ্ট মান্যগণ্য করে। সবরও ফটিককে পছন্দ করে। গতকাল বেরোনোর আগে ফটিকের সঙ্গে কথা হয়েছিল তার। বারবার জানতে চাইছিল সে কোথায় যাচ্ছে। ক্যাচালটা ফটিকই করছে না তো? কারণ দোলাগুপ্ত জয়েন করার পর একদিন ফটিক তাকে বলেছিল, আপনার সঙ্গে দারুণ মানায় কিন্তু স্যার। বলেছিল কারণ অনেকেই ভাবে
একজন অবিবাহিতের বিয়ের ব্যবস্থা করে দেওয়ার মানে তার দারুণ একটা উপকার করা। একটা দীর্ঘশ্বাস ছাড়ল সবর। কিছু একটা হবে, ভেবে তো লাভ নেই। তবে ডিফেন্স মজবুত না করতে পারলে বিপদ ঘটতে কতক্ষণ। দুপুরে তাদের প্রিয় কফি ব্রেকের সময় রোজকার মতোই খুনসুটি হচ্ছে। বিছানা নিয়ে আপনি কখনো সিরিয়াসলি কিছু ভেবেছেন নাকি দাশগুপ্ত সাহেব? বিছানা? অফ অল থিংস হঠাৎ বিছানা নিয়ে ভাবতে যাব কেন বলুন তো? ব্যাপারটা লাইটলি নেবেন না, লাইটলি নেবেন না। বিছানা কিন্তু আমাদের জীবনের একটা বড় ফ্যাক্টর, ইনফ্যাক্ট একটা মস্ত বড় ফ্যাক্টর। তাই নাকি মশাই? আমি তো বিছানার একটা মাত্র ইউটিলিটিই জানি। রাতে খুব টায়ার্ড হয়ে বাড়ি ফিরে বিছানায় শুয়ে আরামে ঘুম। তবে বিছানার আরও কিছু ভূমিকা আছে বটে, এই ভাব, ভালোবাসা কিংবা সেক্স। আপনি ব্যাচেলার এবং প্রেমহীন কাঠখোট্টা মানুষ। আপনি আমাদের জীবনে বিছানার ইম্প্যাক্টটা ঠিক বুঝতে পারবেন না। আপনি কি আরও একটা কিছু গোলমেলে তত্ত্ব বোঝাতে চাইছেন? বরাবর দেখে আসছি আপনি সিরিয়াস কোনো থিওরি পেশ করার আগে এরকম নাটকীয় এবং অভিনব ওপেনিং করে থাকেন। বলা নেই কওয়া নেই হঠাৎ একটা উদ্ঘট প্রশ্ন তুলে পুরো স্পটলাইটটা নিজের দিকে ঘুরিয়ে নেওয়ার এই প্রতিভা আমি আর কারো মধ্যে দেখিনি। এই ভালো কথা, আপনি তো আবার নাটকও করতেন না? করতাম নয়, এখনো করি। ভুলে যাবেন না, আবদাল্লার ভূমিকায় আমার অভিনয় দেখে আপনি একদা ভূয়সী প্রশংসা করেছিলেন। আমি তো এখনও আপনার প্রশংসাই করছি, আর আবদাল্লার ভূমিকায় আপনার অভিনয় আমি আজও ভুলিনি। কিন্তু ব্যাপারটা কি একটু খুলে বলবেন কি? আপনাকে বলে তো লাভ নেই। অনেক গভীর গবেষণার পর আমি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি। মানুষের জীবনে প্রেম ঠিক দুভাগে বিভক্ত, বিফোর বেড অ্যান্ড আফটার বেড। এটা খুব অভিনব কোনো উন্মোচন নয়। এই লাইনে বেশ কিছু ভাবনা চিন্তা অলরেডি হয়ে গেছে। আরে মশাই, ভাবনা চিন্তা হয়েছে তো হোক না। তাহলে কি আমরা একটু নতুন করে নিজেদের মতো করে জীবনের সত্যগুলোকে আবিষ্কার করব না? এ তো আর আমেরিকা আবিষ্কার বা অ্যাটম বোমার জন্ম দেওয়ার মতন অবজেক্টিভ ব্যাপার নয় যে নতুন করে আবিষ্কার করা যাবে না। জীবনের সূক্ষ্ম সাবজেক্টিভ সত্যগুলোকে মানুষ বারবার আবিষ্কার করবেই। কি ঠিক বলছি তো মশাই? আমি হেরে গেছি বলেই ধরে নিন। আরে হেরে তো গেছেনি, ইয়ার নতুন কথা কি? জানু একজন পুলিশ অফিসার হয়েও সবে ফ্রক ছেড়ে ইউনিফর্ম পরে আসা বাচ্চা একটা মেয়ের কাছেও নাস্তানাবুদ হয়ে যাচ্ছেন। রোজ দেখছে এই ঘটনা। গোল কিন্তু এখনো হয়নি। হয়ে যাবে, হয়ে যাবে। এই রেফারি পেনাল্টি দিল বলে। সব পেনাল্টিতে কি আর গোল হয়? আগেই বলে রাখছি মশাই, ওই ক্লাবে পার্টি দিয়ে বৌভাত সেলিব্রেট করবেন না জানি। ক্লাবের রান্না না খুব খুব খারাপ হয়। আমার হাতে জবরদস্ত একটা ক্যাটারার আছে, ওটা আমার হাতেই ছেড়ে দেবেন প্লিজ। আচ্ছা ছাড়ুন, অডিওটা কি শুনেছিলেন নাকি? শুনেছি। লোকটা তো সিজোফ্রেনিক বলে মনে হচ্ছে, লিংলেস ম্যাটারিংস। তাই আপনি তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে যুগল কিশোর ইজ নট আ গুড লায়ার। গল্পটা তো কোনো কাউন্টেই দাঁড়াচ্ছে না। আমার তো মনে হচ্ছে আপনি ব্যাপারটাকে বেশি গুরুত্ব দিয়ে ফেলছেন। অডিওটা ভালো করে শুনলে দেখবেন লোকটা বারবার বিশ্বাস করার কথা বলছে। আরে তা তো বলবেই। ওরকম একটা ফুটো ফাটা গল্প চালাতে গেলে তো কনভিন্স করা ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। তবু বারবার বিশ্বাস করার কথাটায় একটু খটকা লাগছে। ডিড হি মিন সামওয়ান নেমড বিশ্বাস? হ্যাঁ, এভাবে তো ঠিক ভাবিনি আমি। আর গল্পটা যতটা আষাঢ়ে বলে মনে হচ্ছে ততটা কিন্তু নাও হতে পারে। কীরকম? লেট আস ওয়েট অ্যান্ড সি। লোকটা বারবার অ্যারেস্ট হতে চাইছে কেন একবার ভেবে দেখেছেন? ওটাও কি পাগলামি নয় বলছেন? অ্যাপারেন্টলি তাই। তবে এমনও তো হতে পারে লোকটা আসলে পুলিশ প্রোটেকশন চাইছে। তা সেটা সোজা সাপটা বলে দিচ্ছে না কেন? সোজাসুজি বললেই তো হয় বাপু। না না, হয় না। ইফ ইউ আর আন্ডার অবজারভেশন অর মনিটরিং। মাই গড! তবে ওর পাগলামিটাও কি অভিনয়? হতেও পারে। আমারও কাল রাতে একটা আনক্যানি ফিলিং হচ্ছিল যে হি ইজ বিং স্যাডোড। শুধু তাই নয়, যুগল কিশোরও আমাদের কথাবার্তার রেকর্ড করছিল
এবং সম্ভবত ওর ফোনে ট্র্যাকার লাগানো ছিল। অবশ্য এটা আমার একটা হাঞ্চ মাত্র। আই মে বি ভেরি মাচ রং। আপনি তো বেশ ভাবিয়ে তুললেন মশাই। না, আপনি তো আর নাবালক নয়, নিশ্চয়ই যুগল কিশোরের পাত্তা লাগিয়েছেন। আমার অপারেটর সুখময় যে খবর দিয়েছে তার সঙ্গে যুগল কিশোরের প্রোফাইল মিলে যাচ্ছে। 80 কাছাকাছি বয়স, গার্মেন্টস মার্চেন্ট, বউ বাঙালি, বাড়ি মেরঠ। আর মেয়ে সুলোচনা? ওখানেই ঘাবলা আছে মশাই। মা বাবার সঙ্গে মেয়ের বনিবনা নেই, এখানে থাকেও না। কোথায় থাকে কেউ জানে না। প্র্যাঙ্ক ভিডিও তৈরি করে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে আপলোড করে, এটাই সুলোচনার প্রফেশন। ওর ছোটোখাটো টিম আছে এবং সারা দেশে ঘুরে বেড়ায়। প্র্যাঙ্ক আর ফান ভিডিও তো ঘরে বসে হয় না, জানেনই তো। তাহলে তো এখনো মার্ডার হয়নি। না, এখনও কোনো মার্ডার হয়নি, অন্তত কোনো কেস লঞ্চড হয়নি। তবে হয়তো হবে। বলেন কি মশাই, হবে? অন্তত যুগল কিশোরের তাই ধারণা বলে আমার মনে হয়। আচ্ছা গুহ সাহেব, কোনো প্যাটার্ন কি দেখতে পাচ্ছেন? না, ইট মে বি আ ওয়াইল্ড গুস চেস। একটা কথা বলবো? হ্যাঁ বলুন মশাই। যুগল কিশোর যদি সত্যিই সিজোফ্রেনিক না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার চেয়েও অনেক বড় অভিনেতা। মানতেই হচ্ছে। হ্যাঁ মানছি, বাট হোয়াট অ্যাবাউট হাবুল ঘোষ? ইজ ই ট্রেসেবল? আপনি কি সন্ধ্যের পর বা ছুটির দিনেও বৌদির পাশ ঘেঁষে বসে বাংলা সিরিয়াল দেখেন না? কেন বলুন তো? আরে মশাই, একটু আপডেট হতে চেষ্টা করুন। হাবুল যে একজন ছোটোখাটো সেলিব্রিটি, দুটো সিরিয়ালের লিড রোলে সে রোজ বাঙালি মহিলাদের হৃদয় হরণ করে যাচ্ছে যে। হ্যাঁ তাই নাকি? তা মশাই, আপনিও কি আজকাল সিরিয়াল দেখা শুরু করেছেন নাকি? আরে না দাদা, আমার ঘরে টিভিই নেই। হ্যাভ ইউ গ্রিলড হাবুল ঘোষ? কিসের বেসিসে পুছতাছ করা যায় বলুন তো? কোনো ঘটনা তো ঘটেনি। আচ্ছা, ওই পিস্তলটা কি পরীক্ষা করিয়েছেন? একটা রুটিন টেস্ট হয়েছে, ইউজড জিনিস, মুঙ্গের ব্র্যান্ড। ওটা এক্সিবিট হিসেবে জুৎসই নয়, নো এভিডেন্স। তাহলে 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 আর কি, ব্যাক টু স্কোয়ার ওয়ান। ফোনটা এলো আরও 2 দিন পর। ভারী মিষ্টি মহিলা কণ্ঠস্বর। মিস্টার সবর দাশগুপ্ত, একটু কথা বলতে পারি? পারেন। আমি সুলোচনা। সুলোচনা? সুলোচনা শ্রীবাস্তব? আমি পদবি ব্যবহার করি না, ওটা আমার পৈতৃক পদবি। হয়ে যাই ডিজন নাও। বুঝেছি, বলুন। টু কিপ দ্য রেকর্ড স্ট্রেট, আপনি যুগল কিশোর শ্রীবাস্তবের মেয়ে তো? হ্যাঁ, বায়োলজিক্যালি ইয়েস। গো অ্যাহেড প্লিজ। শ্রীবাস্তবজি আপনার কাছে কিছু কথা বলেছেন বলে আমার কানে এসেছে। প্লিজ, ওনার কোনো কথা আপনি সিরিয়াসলি নেবেন না। উনি সুস্থ মস্তিষ্কে নেই, সিজোফ্রেনিক অ্যান্ড আ ভাইল মাইন্ডেড ম্যান। আপনার কি যুগল কিশোর বাবুর সঙ্গে কোনো যোগাযোগ বা সম্পর্ক আছে? না, নেই। আপনার মায়ের সঙ্গে? খুব সামান্য, অলমোস্ট জিরো। তাহলে যুগল কিশোর বাবুর সঙ্গে আমার কি কথা হয়েছে তা আপনি জানলেন কিভাবে? উনি আমাকে বলেছিলেন যে উনি খুব গোপনে আমার সঙ্গে দেখা করতে চান। সরি মিস্টার দাশগুপ্ত, সোর্স অফ ইনফরমেশন বলা যাবে না। ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। তবে আমি যদি দু একটা কথা জানতে চাই, তাহলে কি আপনার আপত্তি হবে? ইট ডিপেন্ডস। বলুন, কি জানতে চান? আপনি কি বিবাহিতা? এটা নাই বললাম। অসুবিধা নেই, না বলার রাইট আপনার আছে। হাবুল ঘোষ সম্পর্কে আপনি কিছু কি জানেন? এই তো, আপনি নিশ্চয়ই শ্রীবাস্তবজির কথা বিশ্বাস করছেন। আপনি তো প্রফেশনালি প্র্যাঙ্ক ভিডিও করেন, তাই না? আমি অনেক রকম ভিডিওই করি, প্র্যাঙ্ক, ফান, পাজল, গেমস। আপনার টিমে কতজন আছেন আপনারা? 12 জনের মতো। 4টে গ্রুপে কাজ হয়। যদি আপনার টিমমেটদের নাম জানতে চাই? তারা হয়তো সেটা পছন্দ করবে না, সরি। ঠিক আছে, নাম না হলেও চলবে। আচ্ছা, আপনি কি এখন কলকাতায় আছেন? থাকলে? এটাও বলতে চান না তো? ওকে, কোনো অসুবিধা নেই। আপনি তো বেশ মজার একজন গোয়েন্দা। চোখ রাঙাচ্ছেন না, ধমক ধামক করছেন না, কোনো থ্রেটও করা হচ্ছে না, জবরদস্তিও নেই।
আর এত ভদ্র গলায় কোনো পুলিশকে কখনো কথা বলতেও আমি শুনিনি। আপনি কি সত্যিই পুলিশের গোয়েন্দা, নাকি আমি রং নাম্বারে ফোন করে বসে আছি? আমি বোধহয় খুব কম্পিটেন্ট গোয়েন্দা নই। তা নয়, আসলে আপনি একজন বিচ্ছু গোয়েন্দা। কারণ আপনার মোডাস অপারেন্ডি একদম আলাদা। সাসপেক্টকে হিপনোটাইজ করে হাত করা পড়ান, তাই না? এটা কি কমপ্লিমেন্ট ম্যাডাম? কমপ্লিমেন্ট হিসেবে নিতেই পারেন। আমিও খানিকটা হিপনোটাইজড হয়ে পড়েছি। আর কিছু? আচ্ছা, বিশ্বাস নামে কাউকে চেনেন? বিশ্বাস? বিশ্বাস তো একটা সারনেম, নাম তো নয়। বিশ্বাস পদবী অনেককেই চিনি, কিন্তু আপনি কার কথা বলছেন? এনি বিশ্বাস, হু ইজ ইন্টিমেট টু ইউ? না মিস্টার দাশগুপ্ত, আমার ইন্টিমেট কেউ বিশ্বাস নয়, তবে বিশ্বাসী। সবর মনে মনে বলল, তুমিও হিপনোটিজম কিছু কম জানো না খুকি। কিন্তু মুখে বলল, আচ্ছা, এই যুগল কিশোরজি তাহলে বহাল তবিয়াতে নেই বলছেন? আপনিও ওনার সঙ্গে কথা বলে সেটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। প্লিজ ডোন্ট ডিডিউস এনিথিং ফ্রম হিজ জিবারিশ। উনি বোধহয় আপনাকে একটা মার্ডার ওয়েপনও দেখিয়েছেন, তাই না? ওটা একটা জাঙ্ক পিস। শ্রীবাস্তবজিকে আমি অনেকবার ওটা ডিসপোজ অফ করে দিতে বলেছিলাম, উনি শোনেননি। উনি ওটা পেলেন কোথায়? উনি ওটা লাটু বিশ্বাস নামে একজন ক্রিমিনালের কাছ থেকে কিনেছিলেন। কিন্তু কেন? সেটা উনিই ভালো বলতে পারবেন। ওনার স্বাস্থ্য আর বয়স বিবেচনা করে পুলিশ ওনাকে পিস্তলের লাইসেন্স দিতে চায়নি বলে উনি চোরাই পথে ওই ইললিগাল অ্যান্ড আনহোলি জিনিসটি কেনেন। ওর নিজের পক্ষেও জিনিসটা সেফ ছিল না, কিন্তু কে শোনে কার কথা? আপনি ভাববেন না, জিনিসটা উনি আমাকে হ্যান্ড ওভার করেছেন। তাতে আমার এখন আর কিছু যায় আসে না, আমি ওনাকে নিয়ে আর ভাবি না। কিন্তু আপনি তো আর্মস অ্যাক্টে ওনাকে অ্যারেস্ট করতে পারতেন, করেননি কেন? করলে কি আপনি খুশি হতেন ম্যাডাম? এখানে আমার খুশি বা অখুশি হওয়ার প্রশ্ন উঠছে কেন? অ্যাজ পার ল আপনারই উচিত ছিল ওনাকে লকআপে ঢুকিয়ে দেওয়া। বিকজ বাই ক্যারিং অ্যান ইললিগাল গান হি ইজ জিওপার্টাইজিং হিজ ফেলো হিউম্যান বিংস লাইভস। বুঝেছেন? আপনি তো আমার চাকরিটা খাবেন দেখছি। এরকম গোয়েন্দার চাকরি এতকাল টিকে আছে কি করে সেটাই তো বুঝতে পারছি না। ইউ আর ইম্পসিবল। লাটু বিশ্বাসকে আপনি কতটা চেনেন? উফ, আপনার সঙ্গে কথা বলার আগ্রহ আমি হঠাৎ হারিয়ে ফেলেছি। একটু আগে আপনাকে আমার ভীষণ ভালো লাগছিল, কিন্তু এখন আর লাগছে না। কাউকে ভালো না লাগলে আমি তার সঙ্গে একদম কথা বলতে পারি না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। ফোনটা কেটে দিল সুলোচনা, অভদ্রের মতোই। ইংরেজিতে যাকে বলে কার্টলি। ফোনের রেকর্ডিংটা খুব মন দিয়ে শুনে সরল গুহ উদ্দীপ্ত হয়ে বলল, বাপরে, এ তো অগ্নিশিখা মশাই। দাঁড়ান তো দেখি এই সুলোচনাকে ফেসবুকে খুঁজে পাওয়া যায় কিনা। এত ভালো যার ভয়েস, সি মাস্ট বি আ ডিস। আর শুনুন, এই রেকর্ডিংটা না আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ করে দিন তো। দারুণ সেক্সি ভয়েস। আর কয়েকবার শুনতে হবে। গুহ সাহেব, আপনি কিন্তু বিবাহিত। আরে মশাই, সবাই জানে বিবাহিতদের কুড়কুড়ানিটা একটু বেশি। আপনি ব্রহ্মচারী আছেন, থাকুন না। আমাদের একটু মাঠে ময়দানে নেবে খেলতে দিন। পারভেজ মুম্বাইতে গিয়েছিল হিরো হতে। হিরো হওয়া তার হলো না। 3টে ফিল্মে চান্স পেয়েছিল ছোট রোলে। তার হাইট ভালো, ফেস কাটিং লাজবাব, বিল্ডও খারাপ ছিল না। তবু নসিব বলেও তো একটা ব্যাপার আছে নাকি। দিলীপ স্যার খুব পছন্দই করতেন তাকে। তবু পারভেজ বুঝে গিয়েছিল মুম্বাইতে তার আর হবে না। বাপ আজমল খাঁর সুবাদে কলকাতার আন্ডারওয়ার্ল্ডে তার যে দাপট আছে, তা মুম্বাইতে কোথায়। 3টে ছবিতে চান্স পেতেই লেগে গেল 5 বছর। শরীর, ফেস, গলা সবই ছিল তার ফেভারে। যখন হলো না, তখন জন্মভূমি খুব কাছে টানতে লাগলো। তার জন্মভূমি হলো কলকাতার ঘড়িবাজার। লালবাজারের কোলে সে মানুষ। এখন সে ভালোও নেই আর মন্দও নেই। আইন কানুন নামে যে অদৃশ্য লাইনটা টানা আছে,
তারই এপাশে ওপাশে একটু ব্যালেন্স করে থাকতে হয়। পুলিশ তাকে হাতে রাখে, আন্ডারওয়ার্ল্ডও তাকে সেলাম দেয়। টাকা পয়সা কিছু কম নেই, দুটো ছেলেই ডাগর হয়েছে, কামাচ্ছে। আর কি চাই? দুপুরে আকিবের দোকানে বসে চা খায়, এটাই তো তার ঠেক, তার বৈঠকখানা। সামনেই জিপ থেকে নেমে এলেন দাশগুপ্ত সাহেব। হাই পারভেজ। সালাম সাহ, চা খান। আরে না না, তারা আছে। লাটু বিশ্বাসের একটু পাত্তা চাই। কোন লাটু সাহ? আর্মস ডিলার? হুম, সেটাই। শুনেছিলাম আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, মার্ডার কেস। ঠিক আছে, খবর পেয়ে যাবেন। বড় বড় শহরে এরকম ছোট ছোট ঘটনা কতই ঘটতে থাকে, আর তার মধ্যে বসেই হিরো হওয়ার ভেঙে যাওয়া স্বপ্ন ফের একবার এবং বারবার পুরনো ফিল্মের মতো দেখে যায় পারভেজ। আরও 4 দিন পর অপ্রত্যাশিত ফোনটা এলো। শুনছেন? আমি সুলোচনা। মনে পড়ছে? আরে পড়ছে ম্যাডাম, পড়ছে। আপনি ভালো আছেন তো? একটা কথা বলি? বলুন। আপনার গলাটি মধুক্ষরা এবং এতই ভালো মানুষের মতো যে আগের দিন কথা বলে আপনাকে আমার পুলিশের অনুপযুক্ত একজন গডি গডি বয় বলে ধারণা হয়েছিল। সেই ভুলটা আজ আর করছি না কিন্তু। ও তাই বুঝি? কিন্তু রাতারাতি আপনার ধারণা পাল্টে গেল কেন? কারণ আমি গোয়েন্দার উপর একটু গোয়েন্দাগিরি করেছি এবং তাতে যেসব তথ্য আমার হাতে এসেছে তাতে আমারই গায়ে রোম দাঁড়িয়ে গিয়েছিল। তাই নাকি? প্লিজ আর ভণ্ডামি করবেন না তো। আপনি যে কি ভয়ঙ্কর লোক সেটা পুলিশের লোকই আমাকে বলেছে। গুন্ডা বদমাশরা নাকি আপনার নাম শুনলে অবধি। আচ্ছা, সত্যি কি আপনি ওরকম? আরে না ম্যাডাম, ওসব হাইপকে আপনি পাত্তা দেবেন না। বাঙালি চাকরিজীবীরা যেরকম হয়ে থাকে আমি ঠিক সেরকমই। সেটা হলে তো ভালোই ছিল, কিন্তু মিতুল মল্লিক তো বলল আপনার চোখের দিকে চোখ রেখে নাকি তাকানোই যায় না। সত্যি? একদিন না হয় নিজেই এসে দেখে যাবেন। সে কি আর শিগগির হবে? আমি তো এখন আগ্রায় শুট করছি, কবে কলকাতায় যাব তার ঠিক নেই। এই মিতুল মল্লিকটা কে বলুন তো? সে বছর 4 আগে একটা কেস নিয়ে আপনার সঙ্গে দেখা করতে গিয়েছিল। আপনি তাকে চিনবেন না, সে আমাদের ফটোগ্রাফার। ওহো, চিনেছি। ঘন কোঁকড়া চুল তো? কি মেমোরি, মাই গড! আগের দিন কথা বলার সময় আপনার সঙ্গে একটু খারাপ ব্যবহার করেছিলাম, তার জন্য মাপ করে দেবেন। আজকাল সরি বললেই মাপ চাওয়া হয়ে যায় জানি, তবু আমি কিন্তু মাপই চাইলাম। করলেন তো? দূর, এমন কিছু খারাপ ব্যবহারও তো করেননি, মাপ চাইবেন কেন? তার চেয়ে বরং একটা ইনফরমেশন দিলে আমার উপকার হবে। দেবেন? কি ইনফরমেশন? লাটু বিশ্বাসটা কে? ও নামটা শুনলেই আমার মাথা গরম হয়ে যায়। আপনার যুগল কিশোরজির খুব পেয়ারের লোক ছিল ওই লাটু বিশ্বাস। একজন গুড লুকিং ডন, বুঝলেন? চেহারা যেমন ভালো তেমনই বদমাস। শ্রীবাস্তবজির সঙ্গে যে ওর কিসের এত গুজুর গুজুর ফুসুর ফুসুর তা আমি বুঝতাম না, তবে কোনো ভালো ব্যাপার যে নয় তা বুঝতাম। অল অফ আ সাডেন শ্রীবাস্তবজি একদিন ঘোষণা করলেন আমাকে নাকি ওই লাফাঙ্গা লাটু বিশ্বাসকে বিয়ে করতে হবে। ভাবুন ব্যাপারটা, উনি লাটুর ফেভারে এমন সব কথা বলতে লাগলেন যা রূপকথাকেও হার মানায়। কিন্তু আমি জানতাম লাটু কি জিনিস। আমাকে প্রায়ই ইশারা ইঙ্গিত করত, কুপ্রস্তাবও দিতে শুরু করেছিল। তর সইছিল না ওর। তারপর ভয়ও দেখাতে শুরু করলো। শ্রীবাস্তবজি ওকে সাপোর্ট না করলে ও এতবার বাড়তে পারতো না। আশ্চর্য এই যে আমার মাও কি করে যেন ওই দলে ভিড়ে গেল। বাড়ি না ছেড়ে আমার উপায় ছিল না। আমার খুব ভালো কয়েকজন বন্ধু বান্ধব আছে, তারাই একরকম আমাকে রেস্কিউ করে নিয়ে আসে, আশ্রয় দেয়। আমার প্রফেশনাল ট্রেনিং ছিল, কাজেই কাজ পেয়ে যেতে অসুবিধা হয়নি। তবে আমি খবর পাই যে দ্যাট রাস্কেল ইজ স্টিল আফটার মি। হি ইজ অ্যামক ইন হিজ প্রফেশন। হাতের কাছে পেলে হয়তো খুন করবে আমাকে। আর একটা খুব সেন্সিটিভ প্রশ্ন,
আপনি উত্তর দিতে না চাইলে দেবেন না। আজ আপনাকে আমার বেশ ভালোই লাগছে, কোয়াইট ফ্রেন্ডলি। জবাব দিতেও পারি। কি জানতে চান বলুন? হাবুল ঘোষ? আপনি সেদিন জানতে চেয়েছিলেন আমি বিবাহিতা কিনা। হ্যাঁ। আমরা দুজনেই একসঙ্গে ভিডিওগ্রাফি কোর্স শেষ করি। হাবুলের একটু অভিনয়ের শখ ছিল। প্রথমে দুজনেই ভিডিও করা নিয়ে শুরু করি, তারপর ও সিরিয়ালে চান্স পেয়ে যায়। হ্যাঁ, হাবুলের সঙ্গে আমার রেজিস্ট্রি হয়ে আছে। ও কলকাতায় আমার জন্য চেষ্টা করছে, হয়তো হয়েও যাবে। তখন কলকাতায় সেটেল করার ইচ্ছে আছে। তবে ওই তো বললাম, চায়ের কাপে মাছি পড়ার মতো কলকাতায় অপেক্ষা করছে আমার নেমেসিস, দ্যাট লুম্পেন লাটু বিশ্বাস। তখন হয়তো আপনার সাহায্য চাইব। সেই বিপদে অবলা বান্ধব হয়ে আমাকে বাঁচাবেন তো? সেটা তো পরের ব্যাপার। তার আগে বলুন, আপনাদের বিয়ের ব্যাপারটা কি যুগল কিশোরজি বা আপনার মা জানেন? অফকোর্স জানে। আমি মাকে জানিয়ে দিয়েছি যাতে ওই বদমাসটা আমাকে আর বিরক্ত না করে। হাবুল বাবু কি লাটু বিশ্বাসের কথা জানেন? জানবে না? ওরাই তো আমাকে প্রোটেকশন দিয়ে বাড়ি থেকে বের করে আনে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, অন কোর্স অফ ডিউটি আমাদের অনেক সময় অনেক অপ্রিয় কাজ করতে হয়। হয়তো হাবুল বাবুকেও কয়েকটা প্রশ্ন করার দরকার হতে পারে। আপনি ওকে একটু অ্যালার্ট করে রাখবেন কি? মাই প্লেজার। হাবুল আপনাকে ভালোই জানে। ওর বন্ধুর বোন তো আপনার ক্লোজ কলিগ। তার নাম দোলা গুপ্ত। মাই গড! আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাড়াতাড়ি কলকাতায় ফিরে আসুন। আপনি অভয় দিলে এবং একটা ব্রেক পেলে তবেই কলকাতার পাসপোর্ট হাতে আসবে। বুঝলেন গোয়েন্দা মশাই? ম্যাডামের টেবিলের উপর গোটা চারেক দামি ফুলের বোকে দেখে সবার একটু অবাক হলো। জন্মদিনটি নাচি নাকি রে বাবা, হলেও অবশ্য তার আর কি, উইশ করা উচিত কিনা তাও বুঝতে পারছিল না সে। থাক বাবা, আগ বাড়িয়ে কিছু বলতে যাওয়া ঠিক নয়। ম্যাডামের ঘরে সে অবশ্য একা নয়, তারা তিনজন। একটা ব্রিফিং আছে, রুটিন ওয়ার্ক, গুরুতর কিছুই নয়, সময় নষ্ট। তারা অপেক্ষা করছে। সরল গুহ তার কানের কাছে মুখটা এনে প্রায় অশ্রুত গলায় বলল, দেখুন, ফোনে কথা বলছে কিন্তু চোখটা খঞ্জনা পাখির মতো বারবার ঘুরে ফিরে আপনার উপরই পড়ছে। দেখুন দেখুন, লক্ষ্য করছেন? প্লিজ চাকরিটা খাবেন না। কে খাবে মশাই? কার বুকের অত পাটা? কিন্তু এ তো ফিদা হয়ে গেছে পুরো মশাই। অত কিছু যে নয় তা সবর ভালো করেই জানে। পুলিশের ট্রেনিং নেওয়া একজন হার্ডকোর আইপিএস অফিসারের যে কিশোরীর মতো হৃদয়বৃত্তি থাকার কথা নয়, তা যে কোনো গারলই বোঝে। তাছাড়া আজকাল বয়ঃসন্ধিকালের সেই রেয়ার চোখাচোখি প্রেমও তো পঞ্চম জর্জের আমলের কয়েনের মতো অচল হয়ে গেছে। কিন্তু এও সত্য যে সবর গোয়েন্দার হিরোইজম নিয়ে কিছু ফালতু রটনা আছে। ম্যাডামের কৌতূহলটা সেই বাবদে হতেও পারে। ডাকাবুকো, রেকলেস এবং টেনাসিয়াস অপারেটর বলে তাকে সিনিয়ররা একটু সম্মানের চোখেই দেখে থাকেন বটে। ম্যাডাম ফোন রেখে ভ্রু কোঁচকানো মুখেই বলল, Sorry, I kept you waiting, but the briefing is off. I have to leave now on an errand. সরল গুহ হঠাৎ বলল, তা ম্যাডামের কি আছে বার্থডে? অনেক বোকে দেখছি। ভারী সুন্দর হাসি এই মেয়েটার। হেসে বলল, No, not birthday. It's farewell, ফেয়ারওয়েল ম্যাডাম? not Bengal. যা, এ যে ছানা কেটে গেল মশাই। হাল ছেড়ে দিলেন যে, ঘাবড়াচ্ছেন কেন? ইন দ্য রুম দ্য উইমেন কাম অ্যান্ড গো, টকিং অফ মাইকেল অ্যাঞ্জেলো। আরে দূর, আপনি কি জি আলফ্রেড প্রুফক? আপনি হলেন সবর দাশগুপ্ত। দোলা ওয়াজ আ পারফেক্ট ম্যাচ ফর ইউ। আমি তো ওকে দেখেই রেখেছিলাম আপনার জন্য। ওহ, এরা এত বেরসিক কেন বলুন তো? ব্যাপারটা জমতে না জমতেই টিসি ধরিয়ে দিল। শুনুন গুহবাবু, কোনো মহিলার কখনোই উচিত নয় তার সাবঅর্ডিনেটকে বিয়ে করা। কর্মক্ষেত্রে স্ত্রীর অধস্তন কর্মচারী হলে পুরুষের ইগো প্রবল হয়ে ওঠে। সেটা কনজুগাল লাইফের পক্ষে স্বাস্থ্যকর নয়। ওহ, রাখুন তো মশাই আপনার এই সাইকোলজি। বিছানায় কে ওপরে আর কে নিচে, সেটাই হলো আসল কথা। আপনি তো গুহা মানবের মতো কথা বলছেন গুহ সাহেব।
ব্যাপারটা তো আসলে তাই। পারভেজের ফোনটা এলো সন্ধ্যের পর 8টা নাগাদ। স্যার, আপনি তো লাটু বিশ্বাসের খবর চেয়েছিলেন। হ্যাঁ পারভেজ, স্যার, ও তো আপস্কন্ডিং। আমি একটা ট্যাগ রেখেছি, খবর পেলে জানাবো। ঠিক আছে। তুমি একটা মার্ডারের কথা বলছিলে না? আর্মস ডিলিং এর মার্ডার হয় সাপ, কিচ্ছু করার থাকে না। আপনি তো জানেন, হাওয়া একটু ঠান্ডা হলেই ফিরে আসবে। মালয়েশিয়ায় আছে। ওকে। কম্পিউটারের ফাইলে লাটুর অনেকগুলো ছবি দেখে নিয়েছে সবর। ছোকরা দেখতে অনেকটা এলভিস প্রিসলির মতো। সুলোচনা বলেছিল বটে, আ গুড লুকিং গান। দেখতে ভালো, তবে চোখে খুনিয়া ঝিলিক আছে, যদিও থাকারই কথা। পারভেজের খবর অবিশ্বাস করার কিছু নেই, তবু সবরের মনটা একটু খচখচ করছে। লাটু যদি মালয়েশিয়া গিয়ে থাকে, তাহলেও হাবুল ঘোষ নিরাপদ নয়। লাটু যে শ্রেণীর মানুষ, তারা যদি কোনো মেয়েকে একবার দেখে টার্গেট করে নেয়, তাহলে সর্বনাশ। এদের ভালোবাসা অত্যন্ত দেহমুখী এবং প্রবল স্বাধিকার প্রমত্ত। চাই মানে চাই, নো কম্প্রোমাইজ। ওই মেয়ের সঙ্গে শুতেই হবে, জান কবুল। সেখানে কোনো মশামাছিরও নাক গলানোর উপায় নেই। হাবুল ঘোষের লেজিটিমেট বউ বলে লাটু রেয়াত করবে, এ কিন্তু শিশুসুলভ ধারণা। সুতরাং হাবুল ঘোষকে কন্ট্যাক্ট করতেই হলো। আমার নাম সবর দাশগুপ্ত। একটু সময় হবে, দেখা করতাম। আরে, আপনাকে তো আমি মনে মনে চিনি। শুনু আপনার কথা আমাকে অনেকক্ষণ ধরে বলেছে। কাল আমার অফ ডে, যোধপুর পার্কের নতুন কফি শপটায়, বেলা 3টে। ডান। তার আগে একটা কথা, বলুন না। আপনি কিসে যাতায়াত করেন? আমার গাড়ি নেই, এমনিতেই ইউনিট থেকে গাড়ি পাঠায়, নইলে ওলা বা উবার। ঠিক আছে। আচ্ছা, কেউ কি ইদানিং ফলো করছে বলে মনে হয়, বা নজর রাখছে বলে ফিল করেন? ফ্র্যাঙ্কলি বলবো, করি। খুলে বলুন, উইথ অল ডিটেলস। ফলো করছে না, তবে মাঝে মাঝে টেলিফোনে কেউ অকথ্য গালিগালাজ করছে, তার মধ্যে বারবার মেরে দেবো বলে থ্রেট করে যাচ্ছে। আপনি কি ভয় পেয়েছেন? ভয় তো লাগেই। আমাদের তো বডিগার্ড বা সিকিউরিটি নেই, বাইরে বেরোতে হয়, আউটডোর থাকে। উই আর কোয়াইট ভালনারেবল। সে তো ঠিক কথা। প্রফেশনের জন্য বোধহয় মোবাইলের সিম কার্ড চেঞ্জ করতেও পারেন না, তাই না? না, সেটাই তো প্রবলেম। অবশ্য সিম বদলেও লাভ নেই, ওরা ঠিকই খবর পেয়ে যাবে। যাকে বলছিলাম, আপনি কি লাটু বিশ্বাসকে বাই চান্স চেনেন বা কখনো দেখেছেন? না স্যার, কখনো দেখিনি, আর দেখতেও চাই না। ওটা কাজের কথা নয়। লাটুকে আপনার নিজের নিরাপত্তার কারণেই চিনে রাখা দরকার। এটা যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার হয়, তাহলে আমি আপনাকে লাটুর কয়েকটা ছবি পাঠিয়ে দিচ্ছি। একটু চিনে রাখা ভালো। ক্লোজ প্রক্সিমিটিতে দেখতে পেলে সাবধান হতে পারবেন। এম আই ইন ডেঞ্জার স্যার? টেনশন হচ্ছে। না না, ভয় পাবেন না। কথাটা আপনাকে ভয় দেখানোর জন্য বলিনি, সাবধান হওয়ার জন্য বলেছি। শুনেছি আপনি খুব কম্পিটেন্ট ডিটেকটিভ, ভীষণ ডিয়ারিং। কত রটনাই তো হয়। না স্যার, আপনার কলিগ দোলা তো আমার বোনের মতো। ওর কাছে তো আপনি প্রায় রূপকথা রাজপুত্র। আপনার কত অ্যাডভেঞ্চারের গল্প বলে। আপনার নাম করে তো আমরা মাঝে মাঝে ওকে খ্যাপাই। তাই বুঝি? হ্যাঁ স্যার। ম্যাডাম দোলা গুপ্ত কিন্তু আমার বস। তাই নাকি? কই, কখনো বলেন তো সে কথা। যা, আপনি ঠাট্টা করছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল বেলা 3টে। ওকে। আর হ্যাঁ, এটাই আমার হোয়াটসঅ্যাপ নম্বর। যুগল কিশোরের পিছনে যে একটি ছায়া আছে, সে বিষয়ে সবরের সন্দেহ নেই। ছায়াটি একটু দূরে আর একটা বেঞ্চের নিরীহের মতো বসে আছে বলে তার মনে হয়। সম্ভবত যুগল কিশোর খুব শান্তিতে নেই। সবর মোলায়েম গলায় বলল, আপনার বিজনেসের টার্ন ওভার কত যুগল কিশোরজি? আগে ভালোই ছিল মিস্টার দাশগুপ্ত। আমার বয়স হয়ে গেছে, উপযুক্ত ছেলেও নেই, আমিও তেমন মুভমেন্ট করতে পারি না। বিজনেস এখন লোই যাচ্ছে, হার্ডলি 1-1.5 কোটি টার্ন ওভার হবে। কোনো পার্টনার নেই আপনার?
একজন ওয়ার্কিং পার্টনার আছে। আপনি অ্যারেস্ট হয়ে গেলে আপনার বিজনেস দেখবে কি? ওয়ার্কিং পার্টনার? আমি আমার পুরো শেয়ার বেচে দেব। আই অ্যাম ভেরি ওল্ড। জেল হলে বেরিয়ে আসার কোনো চান্স নেই। বিজনেস রেখে কি করব? বিজনেস কি অলরেডি হ্যান্ড ওভার হয়ে গেছে? প্রসেসিং ইজ ওভার, ফর্মালিটিটুকু শুধু বাকি আছে। কেন এসব জানতে চাইছেন দাশগুপ্ত সাহেব? আপনাকে আমি আর্মস অ্যাক্টে অ্যারেস্ট করতে চাই। তার আগে আপনার ফর্মালিটি শেষ করার জন্য আপনি হয়তো সময় পাবেন না, তাই জিজ্ঞেস করছি। আমার পার্টনার এখন দেশের বাইরে, আর একটু সময় পেলে ভালোই হতো। আচ্ছা, লক আপে নাকি মেজের উপর শুতে হয়, সত্যি নাকি? এই ঠান্ডায় তাহলে তো আমি এমনিতেই মরে যাব। লক আপ বা জেলখানা তো আর আরামের জায়গা নয়। হ্যাঁ, সে তো ঠিক কথা, সে তো ঠিক কথা। আচ্ছা, আপনার বিজনেস তো গার্মেন্টসের। হ্যাঁ, রেডিমেড গার্মেন্টসের। আপনার পার্টনারেরও কি এই একই ব্যবসা? হ্যাঁ, একই বিজনেস। বাঙালি? হ্যাঁ হ্যাঁ, মিস্টার দাশগুপ্ত। নামটা বলতে পারেন? আর তার নাম দিয়ে কাজ কি হবে আমাদের? বলতে কি আপত্তি আছে? না না স্যার, না না, আপত্তি থাকবে কেন? তবে এই পিকচারে তো সে নেই। তার নাম পলাশ বিশ্বাস। আর একটা কথা জিজ্ঞাসা করব স্যার? হ্যাঁ, নিশ্চয়ই। শুধু আর্মস অ্যাক্টে কেন? আমার এগেনস্টে তো মার্ডার চার্জ দেওয়ার কথা। তাতে কিছু অসুবিধা আছে যুগল কিশোরজি। ডেড বডি যদি ঘুরে বেড়ায় তাহলে মার্ডার চার্জ কিসের ওপর দাঁড়াবে বলতে পারেন? ডেড বডি ঘুরে বেড়াচ্ছে? আমি কি সত্যি পাগল হয়ে যাচ্ছি? আমি কি পাগল হয়ে যাচ্ছি দাশগুপ্ত সাহেব? আমাকে একজন নিউরোলজিস্ট বলেছেন আমার নাকি সিজোফ্রেনিয়া। ইজ ইট ট্রু দেন? কথাটা আমার বিশ্বাস হয়নি। আমার স্ত্রী অবশ্য বলেন যে তিনি নাকি হাবুল ঘোষকে প্রায় টিভিতে দেখতে পান। আমার ব্রেনটা কি এত গোলমাল হয়ে গেল কেন বলুন তো? ঠিকমতো ট্রিটমেন্ট করলে সেরে যাবে। চলুন, আমি আপনার সঙ্গে থানায় যেতে প্রস্তুত। দাঁড়ান দাঁড়ান, অ্যারেস্ট করারও একটা ফর্মালিটি আছে। সবর তার ফোনটা তুলে কারোর সঙ্গে কথা বলল। 2 মিনিটের মধ্যেই দুজন ইউনিফর্ম পরা কনস্টেবল এসে রীতিমতো হাত কড়া পরিয়ে যুগল কিশোরকে নিয়ে গেল। তারপরও কিছুক্ষণ লেকের বেঞ্চটাই চুপচাপ বসে রইল সবর। ছায়াটাকে আর দেখা যাচ্ছিল না। এই ধাপ্পাটা কতটা কার্যকর হবে তাতে তার সন্দেহ আছে। হয়তো একেবারেই হবে না, আবার খানিকটা হতেও পারে। যুগল কিশোর এই প্রোটেকশনটা কেন নিতে চাইছিলেন তা ভেবে দেখছে সবর। সবটাই অবশ্য আন্দাজ। খুব সম্ভব গার্মেন্টসের ব্যবসার লাভের চেয়ে চোরাই আর্মস ডিলিংয়ে পয়সা যে বহুগুণ বেশি সেটা ভদ্রলোককে বুঝিয়েছে লাটু। তাই বুড়ো বয়সে নতুন এই বিপজ্জনক রাস্তায় পা বাড়িয়েছেন ভদ্রলোক। লগ্নি যুগল কিশোরের, অপারেটর লাটু। এই সুবাদে কাম উন্মাদ লাটু আরও একটা অভীষ্ট সিদ্ধ হওয়ার সুযোগ নিয়েছে, সুলোচনা। কিন্তু কোথাও অঙ্কের একটা গোলমাল হওয়ায় যুগল কিশোর কোনো মারাত্মক বিপদে পড়েছেন। কথাটা পারভেজ মিথ্যে বলেনি। আর্মস ডিলিংয়ে প্রায় মার্ডার হয়ে যায়, কিছু করারও থাকে না। অবশ্য প্যাটার্নটা ঠিক এরকমই কিনা তা বলার সময় এখনো নয়। সন্ধ্যায় ক্যালকাটা ক্লাবে একটা পার্টি দিয়েছে লিসা। পরপর তার 4টে ছবি হিট। ফিল্মের এই পড়তি বাজারে কম বড় অ্যাচিভমেন্ট নয় এটা। 4টে ছবিতে মোট 8টা ফিল্মস অ্যাওয়ার্ডও হাসিল করেছে। হিট ডিমান্ডস আ গালা সেলিব্রেশন। তাই আজকের এই পার্টি। যেসব পার্টিতে গিয়ে সবরের প্রায় কিছুই করার থাকে না। সে মদ ছোঁয় না, ফুডই নয়, ভালো বলিয়ে কইয়েও নয়, যথেষ্ট সেন্স অফ হিউমারও নেই। সিচুয়েশান বুঝে লাকসই হাজির জবাব দিতে পারে না। এমনকি তার চোখে পড়ার মতো একটা স্মার্ট পোশাক পর্যন্ত নেই। জীবনে কখনো একটা সিগারেটেও টান দেয়নি। কাজেই যেসব পার্টিতে তাকে বাধ্য হয়ে যেতে হয়
সেখানে সে মুখ দেখিয়েই কেটে পড়ার তালে থাকে। লিজাকে এড়ানোর অবশ্য কোনো উপায় নেই। লিজা প্রেসিডেন্সিতে তার ক্লাসমেট ছিল এবং ভীষণ ভালো বন্ধুও। নিজের স্বামীর সঙ্গে ফিল্মের কারবারে নেমে পয়সা করার পরও লিজার লাইফস্টাইল কিন্তু একটু পাল্টায়নি। সাদামাটা পোশাক, মুখে দিল খোলা হাসি, হৃদয়বতী, যথেষ্ট দয়া ধর্ম পালন করে এবং রীতিমতো ধার্মিক। প্রডিউসার হিসাবে বাজারে লিজা এবং তার স্বামী অভিনবর ইমেজ অতিশয় পরিষ্কার। একটু মোটাসোটা আর আহ্লাদী লিজাকে সবর বরাবর ভারী পছন্দ করে। সে জানে যদি সে লিজার পার্টিতে না যায় তবে লিজা প্রকাশ্যে হাউমাউ করে কেঁদে ভাসাবে। তাই আশা। সন্ধে 7:15তেও লোকজন তেমন আসেনি। ফিল্মের লোকজনদের আসতে একটু দেরি হয়ে থাকে। একদিক দিয়ে ভালো, বেশি লোকের সঙ্গে দেখা হওয়ার আগেই কেটে পড়া যাবে। লিজা হই হই করে এসে তার 2 হাত ধরে টেনে নিয়ে গেল। এই বদমাস, খবরদার আমাকে না বলে কেটে পড়বি না কিন্তু। তোর জন্য একটা গিফট রেখেছি, নিয়ে যাবি। দূর পাগলি, আমি গিফট দিয়ে কি করব? ঘরে জঞ্জাল বাড়িয়ে লাভ আছে? জঞ্জাল? বাপের জন্মে দেখেছিস আইফোন 11? ওরে বাবা, ও তো পকেট মার হয়ে যাবে রে। তোর মতো গাধা পুলিশের পকেটমার হওয়াই উচিত। শোন না, আজ তোর কথা ভেবেই পনির রেজালা করিয়েছি, খেয়ে যাবি কিন্তু। প্রায় ফাঁকা লনে একা একটা চেয়ারে বোকা মুখে বসে রইল সবর। প্রচণ্ড ঠান্ডায় লন আজ পরিত্যক্ত বললেই চলে। সব মিলিয়ে জোনা 5-7 পার্টিবাজ দামি মদ নিয়ে বসে গেছে। মদ পেটে গেলে নাকি ঠান্ডার বোধ থাকে না, হয়তো তাই হবে। এই বসে থাকাটাই বোরিং। লিজা কিছুতেই বুঝতে চায় না যে এই সব জায়গাতে তাকে ডেকে এনে হাস্যাস্পদ করে তোলা ছাড়া আর কিছুই হয় না। একটা দারুণ গর্জাস নীলচে লেহেঙ্গা পরা মেয়ে একটা সফট ড্রিঙ্কস হাতে নিয়ে আশপাশে ঘুরঘুর করছিল। মুখটা চেনা চেনা, কোথায় যেন দেখেছে কিন্তু মনে পড়ছিল না। তার মেমোরি এত খারাপ নয় তো? হঠাৎ ঝুপ করে মেয়েটা এসে সোজা উল্টো দিকে চেয়ারে বসে পড়ল, মুখে ঝিলমিলে হাসি। জানেন, আমি ইনফ্যাক্ট আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আর কাউকেই তো চিনি না। এইমাত্র এলেন বুঝি? সবর অবাক, মেয়েটা তাকে চেনে নাকি? সর্বনাশ, সে তো মেয়েটাকে চিনতে পারছে না। মেয়েটা চারিদিকে চেয়ে বলল, ফিল্মের পার্টিতে আমার এই প্রথম আসা। কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে থেকে হঠাৎ সবর লাফিয়ে উঠল। আরে আরে ম্যাডাম, আপনি? প্লিজ ওরকম করবেন না। অফিসের বাইরে তো আর আমি আর ডিসিডিডি নই। আপনি যে বাংলা বলছেন ম্যাডাম। প্লিজ চুপ করুন, লোকে শুনতে পাবে যে। ওহ মাই গড! আপনি লিজাদির খুব ভালো বন্ধু বুঝি? আপনাকে কিন্তু ভীষণ ভালোবাসে। আমাকে নেমন্তন্ন করার সময়ই বলেছিল, ওই শয়তানটার আমি শুধু বন্ধু নই, ওর মাও আমি। সত্যি? আরে আরে ছাড়ুন তো, ওর কেবল মা হওয়ার নেশা। যাকে দেখে তারই মা হয়ে যায়। ও অভিনবতার ভাগ্য ভালো যে তাকে প্রথম দেখেই লিজার মা হওয়ার ইচ্ছেটা হয়নি, তাহলে হয়তো বিয়েটাই হতো না। বিয়ের পর অবশ্য আমার ধারণা ও অভিনবতার মা হয়ে বসে আছে। হাসতে হাসতে লুটোপুটি খেলো দোলা, বিষমও খেলো। তারপর সোজা হয়ে বলল, প্লিজ আর হাসাবেন না, আমার পেট ব্যথা হয়ে গেল হাসতে হাসতে। বিস্ময় বাগ মানছিল না সবরের। ম্যাডাম যে হাসতে জানেন তাই তো তার জানা ছিল না। তাও এত সামান্য একটু হাসির কথা শুনে সবর মুগ্ধ থেকে আরও মুগ্ধতর হয়ে যাচ্ছিল। আচ্ছা, আপনি তো ড্রিঙ্ক করেন না, তাই না? না ম্যাডাম, গরিবের ঘোড়া রোগ না হওয়াই ভালো। ওয়াইন অনেক কস্টলি জিনিস। প্লিজ আর ম্যাডাম নয়, দোলা ডাকুন, ডাকুন শিগগির। আচ্ছা, দোলা। এরকম একজন লেজেন্ডারি কপ কি করে এত লাজুক আর ভদ্র হয় বলুন তো? আরে ম্যাডাম। ফের ম্যাডাম? আমি ওই ডাকটা সবার মুখে পছন্দ করি না, আপনার মুখে তো নয়। আপনি এখন থেকে অফিসেও আমাকে দোলা বলেই ডাকবেন, বুঝেছেন? কিন্তু অফিসে আপনাকে আর পাবো কই? বদলি হয়ে যাচ্ছেন তো। তা ঠিক, কিন্তু ঘুরে ফিরে দেখা তো হয়েই যাবে, তাই না? আমি কি আপনাকে সবরদা বলে ডাকতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই।
তাহলে এবার আমাকে তুমি করে বলুন। একদিনের পক্ষে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না তো? হোক গে, তুমি করে না বললে কিন্তু সাসপেন্ড করে দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দোলা এবং তুমি। এবার চলুন তো, কিছু খেয়ে কেটে পড়ি। ফিল্ম স্টাররা এসে পড়লে খুব গ্যাঞ্জাম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ, চলো যাই। সবরকে প্রায় কিছুই করতে দিল না দোলা, নিজেই প্লেট সাজিয়ে দিল। বলল, আপনি যে খেতেও জানেন না তাও আমি জানি। সব খবরই রাখি মশাই। কি করে রাখো? হিরো ওয়ার্শিপও বলতে পারেন। সঙ্গে গাড়ি আছে নাকি সেই বিচ্ছিরি মোটর বাইকটা? বিচ্ছিরি কেন বলছো বলো তো? মোটর বাইক মোটেই ভালো জিনিস নয় সবরদা। রোজ কত বাইক অ্যাক্সিডেন্টের খবর হয় বলুন তো। একটা গাড়ি কিনতে কি হয় আপনার? ঠিক আছে, বলছো যখন একটা গাড়ি কিনেই ফেলবো। এই তো লক্ষ্মী ছেলে। এইভাবেই একটা হিপনোটিক সন্ধ্যা পরাবাস্তবতার ভিতর দিয়ে কেটে গেল। না, এ কোনো নারী পুরুষের যৌনতা মাখা প্রচলিত প্রেম ভালোবাসা নয়। এই সব হলো মানুষের ছোট ছোট আশ্রয়। জীবনের ধূসর সময়ে এই সব কুটির মানুষকে মাথা গোঁজার জায়গা দেয়। নারী ও পুরুষের আরও কত রকমের সম্পর্ক আছে, কত নতুন নতুন বিন্যাস বোকা নির্বোধ মানুষজন তা বুঝতেই পারল না। পুরুষ শুধু নারীকে ব্যবহারই করে গেল, আবিষ্কার করলো কই? হাবুল ঘোষ বেশ লম্বা শ্যামবর্ণ আধুনিক হিরোর মতোই মাচো চেহারা, মুখে কোমল একটুখানি দাড়ি, যেমনটা আজকাল হিরোদের থাকে। ক্লিন শেভড হিরো আজকাল প্রায় দেখাই যায় না। দিলীপ কুমার, উত্তম বা দেবানন্দের যুগ আর নেই। চকচকে মুখর্ষির কদর কমেছে। একগাল সরল সোজা হাসি হেসে হাবুল ঘোষ বলল, আজ সকালে দোলা ফোন করে সারাক্ষণ শুধু আপনার কথাই বলে গেল। কাল নাকি একটা ফিল্ম পার্টিতে আপনাদের দেখা হয়েছিল। হ্যাঁ, ম্যাডামের সঙ্গে আমার দেখা হয়েছিল। সি ইজ ডিপলি ইমপ্রেসড। আপনার ম্যাডাম কবে কলকাতায় আসছেন? ওকে নিয়ে তো একটাই মুশকিল, ও কিছুতেই ক্যামেরা ফেস করতে চায় না। অথচ এত ফটোজেনিক, এত অফার আছে, তা সত্ত্বেও অ্যাক্টিং করতে রাজি নয়। রাজি থাকলে কলকাতা এক্ষুনি ওকে লুফে নেবে, কিন্তু ও পড়ে আছে ভিডিওগ্রাফি নিয়ে। কলকাতায় তো স্কোপ একটু কম, কিন্তু ও বুঝতে চাইছে না। কলকাতা হয়তো এখনও ওর পক্ষে তেমন নিরাপদও নয়। কেন বলুন তো? ওই লোকটা কি ঝামেলা করবে? করতেই পারে, সে কথা পরে। আমি আপনাদের সম্পর্কের কথা একটু শুনতে চাই। কবে থেকে এবং কিভাবে? আমরা দুজন অনেক দিনের বন্ধু, তারপর ভিডিওগ্রাফির সূত্রে ঘনিষ্ঠতা হয়ে যায়। এত তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছে আমাদের কারোরই ছিল না। ক্যারিয়ার তৈরি না হলে কেউ কি আর আজকাল বিয়ে করে? সেই প্রবলেমগুলো তো এখন ফেস করছি, কিন্তু উপায় ছিল না। শুলু ওই অ্যান্টি সোশ্যালের হাত থেকে বাঁচবার জন্যই বিয়ে করতে আমাকে তাড়া দেয়। মানে কি, আপনারা জাস্ট একটা আনফরচুনেট সিচুয়েশন থেকে বাঁচার জন্যই বিয়েটা করেছিলেন, কোনো প্যাশন থেকে নয়? টু বি ট্রুথফুল টু ইউ, ব্যাপারটা অনেকটা তাই। নইলে বিয়ে হয়তো আমরা করতাম, তবে ইন গুড টাইম। এত তাড়াহুড়ো করে বিয়েটা করে ফেলায় নানা গ্যাপ থেকে গেছে। দেন ইট ওয়াজ জাস্ট আ স্ট্র্যাটেজি। কিন্তু তাতে কি কিছু লাভ হয়েছে? অ্যাপারেন্টলি নো। আজকাল তো সেই সব ভ্যালুজ আর নেই যে নাছোড় প্রেমিকরা বিবাহিতা মেয়েদের ছাড় দিয়ে দেবে। সিঁদুরের আর সেই মান্যতা কোথায়? হ্যাঁ স্যার, কাজটা খুব কাঁচা হয়ে গেছে। এখন পিকচার থেকে লাটু বিশ্বাস যদি সরেও যায়, তাহলে আপনারা কি করবেন? ডিভোর্স? সেটা সুলুর সাথে কথা বলে ঠিক করে নিতে হবে। তাহলে কি ধরে নেব বলুন তো? ইউ আর নট রিয়েলি অর সিরিয়াসলি ইন লাভ, তাই তো? হ্যাঁ তাই। এখন ফ্যামিলি লাইফে জড়িয়ে পড়লে আমার ক্যারিয়ারও দাঁড়াবে না। সুলুর দিক থেকেও তাই। বুঝতে পারছি। তাছাড়া যাদের গ্ল্যামার ওয়ার্ল্ডে কাজ করতে হয়, তাদের তো একরকম মহিলা বেষ্টিত হয়েই থাকতে হয়, ফলে সেই প্যাশনটাও থাকে না। মিথ্যে বলবো না স্যার, সত্যি রিলেশনশিপের ব্যাপারটাই এখন আমার কাছে জোলও লাগে। এখন আমার বেশ কয়েকজন মহিলা বন্ধু আছে, সেই সব নিয়েও সুলুর সঙ্গে ঝামেলা হচ্ছে মাঝে মাঝে, আর আমার বাড়ি থেকেও অশান্তি হচ্ছে। আই অ্যাম অনলি 28। এই বয়সে বিয়ে করছি বলে বাবা খুব ক্রস। তার মানে আপনাদের বিয়েটা এখন অন রক্স? হ্যাঁ, আর আমি কিন্তু রিয়েল লাইফ হিরো নই আপনার মতো। সুলুকে বিয়ে করার পর আমি লাইফ থ্রেট পাচ্ছি।
হুইচ আই ডোন্ট ডিজার্ভ। আপনিও তো আমাকে সাবধান করছেন, তাই না? সেটা নিয়ে আপনি টেনশন করবেন না, ওদিকটা আমি দেখছি। আপনি বরং আপনাদের প্রবলেমগুলো শর্ট আউট করুন। স্যার, আমরা যদি ডিভোর্স করি তাহলেই বা প্রবলেমটা কোথায়? সবর ঠিক 2 চুমুক কফি খেয়ে কাপটা সরিয়ে রাখলো। তারপর চমৎকার ঝকঝকে সাদা একটা মিষ্টি হাসি হেসে বলল, আপনাদের ভালোবাসার দুদিকে দুরকম ভার্সানে এত তফাৎ যে আমি একটু বিভ্রান্ত। কীরকম মিস্টার দাশগুপ্ত? সুলোচনা অবশ্য এসব নিয়ে খুব বেশি কিছু বলেনি, তবে সেটুকু থেকেই আমার ডিডাকশন ছিল আপনারা পরস্পরকে ভীষণভাবে আঁকড়ে ধরে আছেন। কিন্তু আপনি তো দেখছি রিলেশনশিপটা থেকে বেরিয়ে আসতেই আগ্রহী। হ্যাঁ স্যার, কারণটা হলো আমি নানা দিক থেকে চাপে পড়ে যাচ্ছি। রোজগারপাতিও তো এখন তেমন শুরু হয়নি, আর আপনি তো জানেন এই শো বিজনেসে আমাদের কোনো নিরাপত্তা নেই। আজ মাথায় তুললে কাল ছুঁড়ে ফেলে দেবে। এই অবস্থায় বিয়েটা একটা স্টাম্বলিং ব্লক হয়ে উঠছে। আমি সত্যিই এই রিলেশনশিপ থেকে বেরোতে চাই। এ ব্যাপারে সুলোচনার সঙ্গে কি আপনার কোনো কথা হয়েছে? হয়েছে। সত্যি কথা বলতে সুলোচনা ডিভোর্সে আগ্রহী নয়, তবে বলেছে তুই যদি না চাস তাহলে ডিভোর্সই হোক। আপনি এতক্ষণ খুব ফ্র্যাঙ্কলি কথা বলেছেন। এবার যে প্রশ্নটা করব সেটা একটু সেনসিটিভ। ভালো করে নিজের মনটা যাচাই করে ভেবে চিনতে বলবেন কি? অকপটে বলবো। মর্টাল ডেঞ্জার থেকে ভয় পেয়ে মানুষ অনেক সময় ইচ্ছার বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়। আপনি ভয় পেয়েছেন আমি জানি, কিন্তু কতটা পেয়েছেন তা বুঝতে পারছি না। কিন্তু এটাও বলে রাখছি যে আপনি যে পরিস্থিতিতে পড়েছেন তাতে ভয় পাওয়াটা খুব স্বাভাবিক। আমি শুধু বুঝতে চেষ্টা করছি আপনি আন্তরিকভাবে এই বিয়েটা ভেঙে দিতে চান নাকি ভয়ে সরে দাঁড়াতে চাইছেন। আপনাকে এক্ষুনি জবাব দিতে হবে না, ভেবেচিন্তে কাল পরশু জানালেও হবে। আর শুনুন, আমরা কেউই আদতে হিরো নই। অনেক বীরপুরুষও হয়তো ইঞ্জেকশন নিতে গিয়ে ভয় পায়। ইট ইজ অল ইন দ্য গেম। সুতরাং নিজেকে কাপুরুষ না ভেবে সত্যি কথাটা আমাকে জানালে খুশি হব, কারণ তার ওপর আমার পরবর্তী মুভ নির্ভর করছে। আপনি কি আমাকে প্রোটেকশন দিতে পারবেন? ফিজিক্যাল প্রোটেকশন দেওয়া তো সোজা, কিন্তু আপনি যে প্রবল নিরাপত্তাহীনতায় ভুগছেন তা থেকে কে আপনাকে সবচেয়ে বিশ্বস্তভাবে বাঁচাতে পারে তা জানেন? আপনার বউ। যদি আপনি তাকে সেই স্পেসটা দেন। যাকে আপনি একজন ব্যাচেলারের কাছ থেকে এসব সদুপদেশ নেবেনই বা কেন? হাবুল চুপচাপ অন্যমনস্কভাবে বসে তার কফি শেষ করলো। মুখে হাসিটা আর নেই। আমি আপনাকে তাহলে অকপটেই বলছি, আমি ভীষণ ভয় পেয়েছি। আমার বাড়ির ল্যান্ডফোনেও আজকাল বারবার ফোন আসছে, গালাগাল, শাসানি, হুমকি লাগাতার করা হচ্ছে। অনেক সময় ড্রিঙ্ক করেও যা তা বলে যাচ্ছে। আমার বাড়ির লোক আপসেট, বাবা মা বোন সবাই বলছে এই সিচুয়েশন থেকে বাঁচতে হলে ডিভোর্স ছাড়া উপায় নেই। আপনি কি চান সেইটা বলুন। যারা গালাগাল দিচ্ছে তাদের ওটা করতে বলা হয়েছে ভয় দেখানোর জন্যই, তাতে ফলও হয়েছে। আপনি এবং আপনার পরিবার ভয় পেয়েছেন, কিন্তু এটা একটা সস্তা ট্রিক। এতেই অনেক সময় সহজে কাজ হয়ে যায়, কারণ এরা আপনাদের মতো ভদ্রলোককে ভেরুয়া ভাবে। এরকম সস্তা ট্রিকের কাছে স্যারেন্ডার করেই কি আপনি এত বড় একটা সিদ্ধান্ত নেবেন? তাহলে কি করব বলবেন? আমি যা বলবো তা কি আপনি শুনবেন? বলুন। ফোন আসছে আসুক, গুরুত্ব দেবেন না। কথাগুলো শোনারও দরকার নেই। কল না কেটে ফোন রেখে দেবেন, যা বলার বলে যাক। পেটো বা বোমা মারা, স্ট্যাব বা গুলি করা, অ্যাসিড অ্যাটাক করার আশঙ্কা যে নেই তা বলছি না। একটু সাবধানে থাকুন আর ধৈর্য ধরুন। সেটা রিস্ক হয়ে যাবে না? আমি তো লোকাল থানাতে রিপোর্ট করেই রেখেছি। যে নম্বর থেকে কল আসছে তাও জানিয়েছি, কিন্তু থানা থেকে তেমন ভরসা পাচ্ছি না। এই সমাজে কে কাকে 100% ভরসা দিতে পারে বলুন তো? তবে আপনাকে একটা কথা বলতে পারি, এসবের পিছনে নাটের গুরু একজনই, সে হলো লাটু বিশ্বাস। পিকচার থেকে সে সরে গেলে আর কোনো ঝামেলা থাকবে না। কিন্তু সে কি সরবে? সবর উঠে দাঁড়ালো। দেখা যাক। দুপুরে একটা ফোন করলো সবর। কেমন আছেন সুলোচনা? এই তো গোয়েন্দা মশাই, খেটে খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছি। আপনার কি খবর? আপনার মতোই, খেটে খাই, মাইনে পাই।
আপনি হাবুলের সঙ্গে দেখা করেছেন আজ? হ্যাঁ, সব শুনলেন বুঝি? হাবুল কতটা ওপেন করেছে জানি না, কিন্তু ভেবে দেখলাম শেষ অব্দি আমার লড়াইটা আমাকে একাই লড়তে হবে। আমার টেলিফোনেও গাটার ল্যাঙ্গুয়েজে গালাগাল আর থ্রেট করা হচ্ছে রেগুলার, কিন্তু আমি তাতে বিন্দু মাত্র ভয় পাই না। কি আর করবে বলুন? খুব বেশি হলে খুন করবে, করুক, তার জন্য আমি তৈরি। আপনাকে একটা গুরুতর তথ্য জানানো দরকার। কি সেটা? আপনি কি জানেন যে ছেলেদের চেয়ে মেয়েদের মৃত্যু ভয় অনেক কম? আমার প্রফেশনাল জীবনেও বারবার দেখা গেছে যেখানে পুরুষেরা ঘাবড়ে জড়সড়, সেখানে মহিলারা অনেক বোল্ড। এই সাহসের জন্য আপনাকে আমার নমস্কার জানালাম। আচ্ছা, আমি মরছি আমার জ্বালায়, আর আপনি আমার সঙ্গে ইয়ার্কি করছেন? এটা কি ইয়ার্কি বলে মনে হলো আপনার? আপনি তো দেখছি কমপ্লিমেন্ট নিতেই জানেন না। জানি, তবে আপনার থেকে নয়। আপনি নাকি ভালো মানুষের মতো মুখ করে বোকা বোকা কথা বলেই মানুষকে কোণঠাসা করে ফেলেন। রূপকথায় বিশ্বাস করবেন না। কিন্তু আমার যে রূপকথাই ভালো লাগে। রূপকথা বিশ্বাস না করলে বেঁচে থাকবো কি করে বলুন তো গোয়েন্দা মশাই? যখন চারিদিকে এত গ্রে শেড ঘিরে থাকে, তখন রূপকথা এসেই তো ঘুম পাড়িয়ে দেয়। সেটাও মন্দ বলেননি। আমার এক বন্ধু আছে অলি, সে কি বলে জানেন? বলে, ইস, ওরকম একটা হ্যান্ডসাম ছেলেকে রিফিউজ করলি, এটা একদম এলভিস প্রেসলি রে। তুই না চাস আমাকে হ্যান্ড ওভার করে দে। ওই প্যারাসাইট লাটু বিশ্বাসও কারো কারো কাছে রূপকথার রাজপুত্র, বুঝলেন মশাই? কিন্তু চেষ্টা করলেও আমি অলির মতো ভাবতে পারবো না। যদি পারতাম তাহলে এত কমপ্লিকেশনস হতোই না। দিব্যি লাটু বিশ্বাসের বউ হয়ে কুড লিভ হ্যাপিলি এভার আফটার। হ্যাঁ, অনেকের কাছে টাটকা মাছের চেয়ে একটু পচা মাছ বেশি প্রিয় হয় বলে শুনেছি বটে। আপনাকে একটা কথা বলবো? বলুন না। আপনি কিন্তু মোটেই ভালো মানুষ নন, বেশ দুষ্টু আছেন কিন্তু। আমি ভালো মানুষ এমন বদনাম কেউ দেয় না ম্যাডাম। আমি ভালো মানুষ হয়ে গেলে যে ভালো মানুষদের বিপদ। আপনাকে মোটেই আমি ভালো মানুষ দেখতে চাই না। যেরকম আছেন সেরকমই থাকুন। এখন কি জানতে চান বলুন তো? প্রশ্নটা হৃদয়গত, আর ও ব্যাপারে আমি কিছুটা কমা আছি। জানতে চাইছিলাম আপনার আর হাবুলের মধ্যে কি প্যাশনের ব্যাপারটা নেই? বিয়েটা নিতান্তই স্ট্র্যাটেজিক স্টান্স। হাবুল তাই বলেছে বুঝি? আমি কি বলবো তা বুঝতে পারছি না। আই হ্যাড আ ক্রাশ অন হিম। সেখানে কোনো কম্প্রোমাইজ তো ছিল না। এখন হাবুলের কথা হাবুল নিজেই বলুক। ও চাইলে আমি ডিভোর্সে রাজি, কিন্তু আমি কাগজের বউ হতে চাইনি, সত্যিকারেরই চেয়েছিলাম। এটুকু অনেস্টলি আপনাকে বলতে পারি। আমারও সেটাই মনে হয়েছিল ম্যাডাম। আপনাকে বলা উচিত হবে কিনা জানি না, কথাটা লজ্জার, কিন্তু আমাদের সম্পর্কটা যখন একটা ট্রমার ভিতর দিয়ে যাচ্ছে তখন বলাই যায়। প্রায় কিশোরী বয়স থেকেই আমার কাছে ফিল্ম বা সিরিয়ালে অভিনয় করার অফার আসতো অনেক। অভিনয় আমার ভালো লাগে না, আমি বরং ফিল্ম বানাতেই আগ্রহী। অফার কিন্তু এখনো আসে। কিছুদিন আগে একজন প্রডিউসার হাবুলকে প্রপোজাল দিয়েছে, নেক্সট ছবি লিড ফিমেল রোলে আমাকে রাজি করাতে পারলে ওকে সেকেন্ড লিড রোলটা দেওয়া হবে। তাতেই হাবুল ভীষণ এক্সাইটেড, আমাকে রাজি করাতে ঝোলাঝুলি। ওর প্রবলেমটা আমি বুঝি, ও এখন একটা বড় ব্রেক চায়। কিন্তু আমি কি করব বলুন তো? অ্যাক্টিং ইজ নট মাই কাপ অফ টি। আর কাস্টিং কাউচের কথা তো আজকাল বাচ্চারাও জেনে গেছে। নিজেকে এত বদলাতে যাব কেন আমি? সেটা তো ঠিক কথা। আপনাকে অনেক অপ্রাসঙ্গিক কথা বলে ফেললাম। এখন আমি খুব প্রবলেমে আছি। আই নিড আ শোল্ডার টু ক্রাই অন ইট। আগের দিন মনে হয়েছিল আপনি খুব শক্ত ধাতুতে গড়া। আর এখন? আশ্চর্যের বিষয়, এখনো তাই মনে হচ্ছে। আপনি বোধহয় কাঁদছেন না। আপনি একটা বিচ্ছু। না মশাই, আমার প্যান প্যানের স্বভাবটা ঠিক নেই। তবে আপনি একজন দুর্বলচিত্ত লোককে বিয়ে করে ফেলেছেন। এই বিষটা কিন্তু আমি জেনে শুনেই পান করেছি মশাই। আপনি বুঝবেন না। দুর্বল চিত্ত পুরুষদের প্রতি মেয়েদের একটা সহজাত টান থাকে। আহা বেচারা, আমি ছাড়া ওর কি হবে? এই ধরনের টান। বুঝলেন কিছু গোয়েন্দা মশাই?
আমি তো বলেইছি ও ব্যাপারে আমি কিছু কমা আছি। তবে আপনি বোধহয় ঠিক অনুমানই করেছেন, নইলে ডন লাটু বিশ্বাস হাবুল ঘোষের কাছে 5 গোলে হেরে যেত না। আমি হাসতে ভালোবাসি, কথায় কথায় হাসি আমার রোগ, কিন্তু গত দিন তিনেক আমি একবারও হেসেছি বলে মনে হয় না। আজ আমার হারিয়ে যাওয়া হাসিটা ফিরিয়ে দিলেন বলে অনেক ধন্যবাদ আপনাকে। লেক থানায় ধরা পড়ল লেটো আর বুয়া নামে দুজন। হাবুলকে ফোনে হুমকি দেওয়ার চার্জে। ফোনে সরল গুহ বলল, হ্যালো, হ্যাঁ এদের ক্রস করবেন নাকি দাশগুপ্ত সাহেব? আপনি করেছেন তো? হ্যাঁ আমি করেছি, কনফেস করেছে এরা। তবে আর কি, ঠিক আছে, কাল আমার সাউথে যাওয়ার কথা আছে, একবার উঁকি দিয়ে যেতে পারি। ওকে ওকে ওকে, এখন তাহলে রাখছি। ধরে অবশ্য লাভ নেই। ফোনে হুমকি বা গালাগাল দেওয়ার জন্য তো আর ডিগ্রিধারী স্কলার দরকার হয় না, যে কেউ পারে। 2-4টেকে ধরলেও আরও 8-10টা মাঠে নেমে পড়বে। আর অপরাধ হিসাবেও এ হলো পেটি কেস, তেমন গুরুত্ব দেয় না কেউ। তবে ভিআইপি হলে অন্য কথা। বুয়াও ততটা নয়, কিন্তু লেটোর চেহারা একেবারে জেনেটিক ক্রিমিনালের মতোই ভয়ঙ্কর। চ্যাপ্টা কোচের শরীর, গালে গর্ত, হনু উঁচু, হাতের সির ফুলে আছে কেঁচোর মতো। শান্তিপ্রিয় নাগরিকবৃন্দের একে দেখেই আঁতকে ওঠার কথা। শবরের দিকে অবশ্য সোজাসুজি তাকালো না সে। মাথা একটু নিচু রেখেই বলল, স্যার মাইরি বলছে স্যার, ভুল হয়ে গেছে স্যার। বুয়া রোগাটে এবং ফিট আর প্রবল ধূর্ত। সে বলল, স্যার কথা দিয়ে কি একটা মশাও মারা যায়? উনি ফালতু গায়ে মাখতে গেলেন কেন? আর হবে না স্যার, আপনি মাইন্ড করছেন স্যার। মায়ের দিব্যি বলছি আর হবে না। সুলোচনা ম্যাডামকে ফোন লাগাচ্ছে কে? সাম্পান স্যার, ওই খিদিরপুরের। আর খিজির আমরা নই স্যার। শবর জানে এরা কেউ লাটুর লোক নয়, এরা সাব এজেন্ট কোচের। দরকারে লাটু এদের কাজে লাগায় মাত্র। বাবু লাটু বিশ্বাস কুয়ালালামপুর থেকে ফিরে এলে তবে কিন্তু পিকচার কিছু স্পষ্ট হবে। এয়ারপোর্টে ভিজিলেন্স রেখেছে শবর। তার অপারেটররা বেশিরভাগই আন্ডারওয়ার্ল্ডের লোক, পুলিশের লোক নয়। দুপুরে রাধাবাজারের গলিতে আকিবের চায়ের দোকানে চা খাওয়ালো পারভেজ। বেশ ভালো চা, কড়া আসাম চায়ের লিকার, ঘন দুধ আর কড়া চিনি। স্বাদ অনেকক্ষণ মুখে লেগে থাকে। খবর আছে সাহাব, বলো। আপনার টার্গেট ডাইরেক্ট ফেরেনি। মনে হয় কেউ অ্যালার্ট করে দিয়েছে। মালটা দিল্লিতে ল্যান্ড করে হাওড়া হয়ে এন্ট্রি নিয়েছে। একটু ভ্রু কোঁচকালো শবর। কে অ্যালার্ট করেছে লাটুকে? পুলিশের ভয়ে লাটু এতটা করবে না, কারণ পুলিশকে ম্যানেজ করেই তাকে বেঁচে থাকতে হয়। আর শবর নিশ্চিত যে পুলিশকে ইতিমধ্যেই ম্যানুপুলেট করা হয়েছে, নইলে লাটু কুয়ালালামপুর থেকে ফিরতই না। তবে লাটু কি আরও কারোর ভয়ে তার শিডিউল বদল করেছে? ভয়ের কারণটা কি শবর? কিন্তু শবর যে তার পিছনে লেগেছে সে খবরটা সে পেল কি করে? পারভেজ তো মরে গেলেও বলবে না। যুগল কিশোরের সঙ্গে তার যেসব কথা হয়েছিল তার রেকর্ড এবং ট্যাপ করা হয়েছিল, সে বিষয়ে সে নিশ্চিত। কিন্তু সেদিন তো লাটুকে নিয়ে কোনো কথাই হয়নি। তবে দ্বিতীয় সাক্ষাৎকারে পলাশ বিশ্বাসের নামটা উঠেছিল বটে। কোনো বুদ্ধিমান লোকই তাই থেকেই আন্দাজ করে নিয়েছে যে শবর ইজ আফটার লাটু, এবং সেই ব্যক্তি কি অ্যালার্ট করেছে লাটুকে? তাহলে কি লাটু আর যুগল কিশোরের মাঝখানে তৃতীয় কোনো লোক খেলছে? লোকটা তাহলে কে? যেই হোক, সে যে নিরতিশয় বুদ্ধিমান তাতে কোনো সন্দেহ নেই। আরও একটা কাঁটা খচখচ করছে কয়েকদিন ধরে। সুলোচনা প্রথম দিন আলাপেই বলেছিল শবরের সঙ্গে যুগল কিশোরের যেসব কথা হয়েছে তা সে জানে, কিন্তু কি করে জানে? সুলোচনা সোর্স বলতে রাজি হয়নি। নমস্কার সুলোচনা দেবী, আমি শবর। ও মা, হঠাৎ
হঠাৎ আমার দেরিতে প্রমোশন হলো কেন? কি অপরাধ করলাম শুনি? আর ঘটা করে আমি সবর বলে পরিচয় দিতে হবে না। আপনার কণ্ঠস্বর আমার মুখস্থ, বুঝলেন? আমার সৌভাগ্য যে আমাকে আপনার মনে থাকে। আচ্ছা, আজ এত জ্বালাচ্ছেন কেন বলুন তো? হয়েছেটা কি? ম্যাডাম, নিজে জ্বলছি বলেই আপনাকে জ্বালাতে হচ্ছে, সরি। আর ঢং করে সরি বলতে হবে না, বলে ফেলুন জ্বালা যন্ত্রণার কথা। তাই? তাহলে আর সাহস করে থ্যাংক ইউটা বললাম না। গোয়েন্দারা যে এত ফাজিল হয় তা জানতাম না বাবা। আপনাকে একটা খবর দেওয়া হয়নি। যুগল কিশোরজি ইজ আন্ডার অ্যারেস্ট। খবর পেয়েছি, এটা তো হওয়ারই কথা ছিল। তবে লোকটা হাই সুগার আর প্রেশারের পেশেন্ট, ওষুধগুলো যেন ঠিক মতো পায়, একটু দেখবেন। আপনি তো এখনো লোকটার জন্য ফিল করেন ম্যাডাম। বোকার মতো কথা বলবেন না তো। লোকটা যেমনই হোক, আমি তো ওনার কোলে কাঁধে চেপেই বড় হয়েছি। ওহো, সরি ম্যাডাম। ঠিক আছে, নো হার্ট ফিলিং। এটাই কি আপনার জ্বালা যন্ত্রণার খবর নাকি? না না সুলোচনা, আপনার অনুমতি থাকলে আমি আপনাকে একটু জেরা করতে চাই। কি সৌভাগ্য আমার, গোয়েন্দা সবর দাশগুপ্ত আমার মতো এক অভাগিনীকে জেরা করবেন। ওকে গোয়েন্দা মশাই, গো অ্যাহেড। তাহলে এটাই বলুন, আপনি কি অর্থে অভাগিনী? সব অর্থেই। মাই ফ্যামিলি লাইফ ইজ ক্রাস্ট, ম্যারেজ ইজ অন রক্স, মাই ক্যারিয়ার ইজ ইন দ্য স্যুপ। আর কি চাই বলুন? আমার আর কত সর্বনাশ হলে আপনি খুশি হবেন? আপনি যে খুব সুখে নেই তা আমি মানছি, তবু এই অবস্থাতেও আপনি কাউকে প্রাণপণে বাঁচানোর চেষ্টা করছেন বলে আমার একটা গাট ফিলিং হচ্ছে। নিজেকে বিপন্ন করেও কাকে সুলোচনা? জীবনটা তো আর নাটকের মতো নয় গোয়েন্দা মশাই। আমি আবার নিজের সার্ভাইভাল নিয়েই ডুবতে বসেছি। আমি আবার কাকে বাঁচাতে যাব বলুন? যুগল কিশোরজিকে অ্যারেস্ট করেনি বলে সেদিন আপনি আমার ওপর রাগ করেছিলেন, মনে আছে? মনে থাকবে না কেন? আপনার তো সঙ্গে সঙ্গেই ওনাকে অ্যারেস্ট করা উচিত ছিল। আপনি হয়তো জানেন না যে যুগল কিশোরজি নিজেও অ্যারেস্ট হওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছিলেন। কি করে জানবো বলুন? আমি তো আর স্পটে ছিলাম না। না, আপনি স্পটে ছিলেন না। আমি চট করে কাউকে অ্যারেস্ট করার পক্ষপাতী নই। তার চেয়ে তাকে ছেড়ে রাখলে অনেক বেশি কাজ হয়, কারণ সে তখন নানা রকম ব্লান্ডার করতে থাকে, ফলে এভিডেন্স জোগাড় হয়। ম্যাডাম, শুনছেন তো? আপনার কথা আমি সবসময়ই খুব মন দিয়ে শুনি গোয়েন্দা মশাই। ভালো, খুব ভালো। তবু আমার মনে হয়েছিল আপনারা দুজনেই অ্যারেস্টটা চাইছিলেন ফর সেফটি। অবশ্য আমার ধারণা ভুলও হতে পারে। এবার একটা কথা বলবেন, আপনার মায়ের সঙ্গে আপনার সম্পর্ক কতটা খারাপ? খুব খারাপ। উনি আগে হয়তো এরকম ছিলেন না, এখন আমি আর ওনাকে চিনতেই পারি না। কেন তা জানতে চাইবেন না প্লিজ। আমি আর কিছু বলতে চাই না। দুজনে মিলে আমার জীবনটাই বরবাদ করে দিয়েছে। আপনার কাছ থেকে কোনো খবর না জানলেও চলবে, কারণ খবর আমি আমার সোর্স থেকেই পেয়ে যাব। আমি শুধু আপনার মনোভাব জানতে চাইছিলাম। আমি কি আপনাকে যেটাই খুশি করতে পারলাম গোয়েন্দা মশাই? খুব পারলেন, সত্যি ইউ আর ভেরি হেল্পফুল। তবে একটা কথা বলি, যুগল কিশোরজি কিন্তু সত্যিই মানসিক সমস্যায় ভুগছেন। গ্রেপ্তার হয়ে পুলিশ প্রোটেকশন নেওয়ার বুদ্ধি ওর এখন নেই। বুদ্ধিটা ওকে কেউ দিয়েছে বলে আমার ধারণা, এমন কেউ যে ওকে একটা আনফরচুনেট সিচুয়েশন থেকে বাঁচাতে চায়। কে হতে পারে বলুন তো? যদি অনুমতি দেন তাহলে আমি আপনার সুবিধার জন্য গল্পটা বরং একটু সাজিয়ে দিই। যুগল কিশোরজির ব্যবসা খুব ভালো যাচ্ছিল না, বয়সও হয়েছে। এই সময়ে ওর কাছে একটা অফার আসে, আর্ম স্টিল, প্রচুর পয়সা, পরিশ্রম কম, কারণ লেগ ওয়ার্ক করবার লোক আছে। আমার ধারণা এই নতুন এবং থ্রিলিং ব্যবসায় ওর স্ত্রী সুরমা শ্রীবাস্তবের উৎসাহই বেশি ছিল। সুরমা নিজেও একজন ব্যবসায়ীর মেয়ে, তার উপর রাজপুত্র সুলভ চেহারা আর ডাকাবুকো স্মার্ট চোখা চালাক এক হবু জামাইয়ের ইন্ধনও ছিল ইররেজিস্টেবল। যুগল কিশোরের হয়তো একটু দ্বিধা ছিল, কিন্তু ম্যাডাম শ্রীবাস্তবের পরামর্শে উনি টাকা ঢালতে রাজি হয়ে গেলেন।
কিন্তু মুশকিল বাঁধালো মেয়ে। তাদের একমাত্র সন্তান, খুবই আদরের মেয়ে, বেঁকে বসল। সেই রকম একজন হ্যান্ডসাম, উদ্যোগী, স্মার্ট ইয়ংম্যানকে তেমন পাত্তা দিতে নারাজ। সম্ভবত মেয়েটির নিজস্ব কিছু ভ্যালুস গ্রো করে গিয়েছিল, যাতে চটকদার আকর্ষণে কাত হয়ে পড়ার মতো দুর্বলতা তার ছিল না। ওদিকে রোমিওটি কিন্তু পাগল, মেয়েটির প্রতি একরোখা একটা তীব্র আকর্ষণে। সেখানে কোনো আপোষ রফাই তার চলবে না। বরাবর যা সে চায় তাই সে পেয়ে এসেছে। সে জোর জবরদস্তি করতেও প্রস্তুত। ফলে মেয়েটি বন্ধুদের সাহায্যে বাড়ি থেকে পালায়। তাতে খুব সুবিধা হয়নি। রোমিওটির হাত যথেষ্ট লম্বা, আর হাতে গুন্ডা মাস্তানেরও অভাব নেই। ফলে মেয়েটি কি করবে বুঝতে না পেরে ক্ষিপ্র সিদ্ধান্তে একটা বিয়ে করে ফেলে, যেটা রোমিওটিকে আরও উন্মাদ করে দেয়। এই বিয়ের ফলে বিপদ দেখা দেয় মেয়েটির বরের, কারণ রোমিও এইসব মশামাছির উৎপাত সহ্য করতে রাজি নয়। তবে ছেলেটির কপাল ভালো যে এই সময়ে রোমিও তার এক রাইভাল অপারেটরের খুনের ঘটনায় জড়িয়ে পড়ে কিছুদিনের জন্য মালয়েশিয়ায় গা ঢাকা দেয়। ইতিমধ্যে আরও একটা ডেভেলপমেন্ট দেখা দেয় যুগল কিশোরজির ডিমেনশিয়া হওয়ায়। একটু সিজোফ্রেনিকও হয়ে উঠেছিলেন বোধহয় দুশ্চিন্তায়, কারণ আর্ম স্টিল যে কতটা বিপজ্জনক তা তিনি আগে বুঝতে পারেননি। ফলে এই ব্যবসায় গোপনীয়তা রক্ষার দিকটা আর সুরক্ষিত থাকছিল না। সুতরাং তাকে এলিমিনেট করাটা জরুরি হয়ে পড়েছিল। আর সেটা টের পেয়ে যুগল কিশোর প্রমাদ গুনলেন। রোমিওর কোনো সেন্টিমেন্টাল দুর্বলতা নেই। প্রয়োজনে একটা মানুষকে মেরে দেওয়া তার কাছে অতি স্বাভাবিক ঘটনা। সেই মানুষটা যেই হোক, তাতে তার কিছু যায় আসে না। রোমিও যে তাকে মারার পরিকল্পনা করছে সেটা টের পেয়ে তিনি হয়তো স্ত্রীকে বলেছিলেন। বোধহয় স্ত্রী বিশ্বাস করেননি, কারণ তিনি তখন টাকার পাহাড়ের ওপর বসে আছেন, আর হবু জামাইয়ের ওপর তার প্রবল আস্থা। মেয়ের ওপর তিনি বিতৃষ্ণ। যুগল কিশোর তখন নিরুপায় হয়ে মেয়ের সঙ্গেই যোগাযোগ করেন। বাবার ওপর প্রচণ্ড রাগ থাকলেও মেয়ে যুগল কিশোরকে প্রাণপণে বাঁচানোর একটা চেষ্টা করেছিল বুদ্ধি খাটিয়ে। ভাগ্যক্রমে আমি যুগল কিশোরের সংকেত বুঝতে পারি। যুগল কিশোর প্রাণে বেঁচে গেলেন। ম্যাডাম সুলোচনা, গল্পটার কোথাও কোনো ভুল হলো কি না তা দয়া করে বলবেন কিন্তু। কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ সুলোচনা চাপা গলায় বলল, আপনি ভীষণ খারাপ লোক। আমি আর আপনার সঙ্গে কথা বলতে চাই না। ইউ আর ওয়েলকাম ম্যাডাম। অফিসটা কেমন খাঁ খাঁ করছে দেখেছেন মশাই? সেই হ্যাপি অ্যাম্বিয়েন্সটাই যেন আর নেই। তাই নাকি? কই, আমি তো তেমন কিছু টের পাচ্ছি না গো সাহেব। আপনি তো রোবট, টের পাবেন কি করে? এবার একটু সুকুমার বৃত্তির চর্চা করুন মশাই। মেঘদূত পড়ুন, বিদ্যাসুন্দর পড়ুন। ইস, এমন একটা ঝলমলে মেয়ে হাতছাড়া হয়ে গেল। তবে হ্যাঁ, আমি অবশ্য হাল ছাড়ছি না। এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে, রূপ নিয়ে গেছে দূরে। কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। ওই নিয়েই আপনি থাকুন মশাই। আপনার কপালে না শেষ জীবনে বৃদ্ধাশ্রম লেখা আছে, বৃদ্ধাশ্রম। তা বোধহয় আছে। পারভেজ বেলা 2টো নাগাদ ফোনে বলল, খিদিরপুর লাহোরি রেস্তোরাঁ 5টা। সবর উঠে পড়ল। লাহোরি রেস্তোরাঁ চির অন্ধকারময় একটা জায়গা। প্রায় কেউই কারো মুখ দেখতে পায় না। হৈহুল্লোড়ও নেই। চাপা গলায় কথা বলাই রেওয়াজ। সবর আর জান মোহাম্মদ বেলা 4টে থেকে পজিশন নিয়ে বসেছিল। মোবাইল সাইলেন্ট মোডে রাখা। দুজনেই চুপচাপ। কি করতে হবে না হবে তা বলা কওয়া হয়ে গিয়েছে, তাই রিল্যাক্সড। একটা নৈশব্দের যুগ পার করে হঠাৎ গলায় প্রায় একটা অশ্রুত খুক শব্দ করল জান। কাঁচের ভারী দরজাটা ঠেলে ভিতরে এলো এলভিস প্রিসলে। ঠিক তেমনই চুল, তেমনই ভাবভঙ্গি। তবে আমরা পাবলিকরা যতদূর জানি, এলভিস প্রিসলে তথা লাটু বিশ্বাস
আর কোনোদিনই লাহোরি রেস্তোরাঁ থেকে হেঁটে বেরোয়নি। পরদিন খবরের কাগজে একটা ছোট্ট অনুল্লেখ্য খবর ছিল, কারো কারো নজরে পড়েও থাকতে পারে, খিদিরপুরে খুন। বড় বড় শহরে এরম ছোট ছোট ঘটনা তো কতই ঘটে, নতুন তো কিছু নয়। শুনছেন, আমি সুলোচনা। আপনি ভালো আছেন সুলোচনা? ইস, গলায় যে এখন আরো বেশি মধু চড়ছে। শুনুন, আমি কলকাতা থেকে একটা অফার পেয়েছি। একটা বড় হাউস আমাকে ডেকেছে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করতে। তাই বুঝি? আর আপনার টার্বুলেন্ট ম্যারেজ, সেটা কি হবে? আপাতত প্যাচআপ, মেবি উই উইল রিকনসাইল। বাহ, এবার সুখে ঘর সংসার করুন। সুখের কথা শোনাবো বলে তো ফোন করিনি। আমি যে হাউসে জয়েন করেছি তার মালকিনের নাম লিজা গোস্বামী। শুনেছেন নামটা কখনো? শুনে থাকতেও পারি, কেন বলুন তো? তিনি আপনার খুব প্রিয় বান্ধবী। হ্যাঁ, লিজা ভালো মেয়ে। আমি কি ভাবছি জানেন? কি ভাবছেন সুলোচনা? ভাবছি আরো 2 বছর আগে আপনার সঙ্গে কেন দেখা হলো না। কেন? হলে কি করতেন? নির্লজ্জের মতো বলতাম, আমাকে বিয়ে করবেন? এখানেই শেষ হলো বেঙ্গলি স্টোরি স্টেশনের আজকের নিবেদন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আমাকে বিয়ে করবেন। বিভিন্ন চরিত্রে আপনারা শুনলেন যুগল কিশোরের ভূমিকায় মনোহর মণ্ডল, গল্প পাঠক অর্পণ, সবর দাশগুপ্ত তন্ময়, সরল গুহ শান্তনু, সুলোচনা স্নেহা, পারভেজ, শুভম নন্দী, হাবুল সৌভিক, লিজা, দিশা, লেটো, অর্পণ, বুয়া, শুভম। গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেঙ্গলি স্টোরি স্টেশন। বেঙ্গলি স্টোরি স্টেশন, ইয়োর স্টোরি পার্টনার। আজকের মতো ধন্যবাদ।